25 তোমাদের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার পরীক্ষা অলরেডি শেষ। সেকেন্ড পেপারের জন্য কিন্তু মাত্র একদিন বন্ধ পেয়েছো। সো আজকে তোমাদের যাতে সবচেয়ে ফাস্টেস্ট টাইমে তোমাদের প্রত্যেকটা টপিক অর্থাৎ 10টা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক একদম ক্লিয়ার হয়ে যায় সেই চেষ্টাই করবো আমরা ভিডিও খুব বেশি লং হবে না, আমি খুবই ফাস্ট আনবো, এমন টপিক তোমাদেরকে বলে দিব যেখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। এবং যেহেতু সেকেন্ড পেপারে খুব বড় খুব ছোট চ্যাপ্টার বলে কিছু নাই, মোটামুটি সবগুলো সেম। তো প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিছু স্পেসিফিক জায়গা আছে যেখান থেকে কোয়েশ্চেন হয়, সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে করতে আজকে আমরা এমসিকিউ সলভ করে ফেলবো। দেখবা চোখের পলকে একদম পুরো বইয়ের এমসিকিউগুলো শেষ হয়ে যাবে। সো ফার্স্ট চ্যাপ্টার যেটা আমাদের ব্যবস্থাপনার ধারণা থেকে শুরু করি। একটা জিনিস বলি, সেকেন্ড পেপারে এমন অনেক জায়গা আছে যেখান থেকে মুখস্থ বিদ্যার প্রশ্ন আসে, যেমন এইটা। সো যে সকল জায়গায় কোনো স্পেসিফিক সাল লেখা, যে সকল জায়গায় কোনো স্পেসিফিক ইংলিশ টার্ম লেখা, যে সকল জায়গায় কারো নাম, কারো বাসস্থান, কারো সম্পর্কে লেখা, সেই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো মতো মনে রাখতে হবে। যেমন আমরা যদি দেখি ম্যানেজমেন্ট শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে, ম্যানেজমেন্ট, ম্যানেজার, এই ওয়ার্ডসগুলো কোন ওয়ার্ড থেকে কিভাবে চেঞ্জ হয়ে এসেছে দেখবেন একটা প্যাসেজ আছে বইয়ের মধ্যে, ওই প্যাসেজটা ভালো মতো পড়বেন। ম্যানেজমেন্ট শব্দটি এসেছে আমাদের ইতালির শব্দ থেকে। ম্যানেজমেন্ট শব্দের সমার্থক শব্দ, অর্থাৎ আমি যদি ডিকশনারি টার্মে বলি যে ডিকশনারি টার্ম অনুযায়ী এটার মিনিং কী হবে, এটার মানে হচ্ছে কোনো কিছু হ্যান্ডেল করা। কিভাবে হ্যান্ডেল করা মানে কোনো কিছুর ব্যবস্থাপনা করা। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থার জনক, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থার জনক হচ্ছে আমাদের রবার্ট ওয়েন। দেখছেন কতবার আসছে, প্রত্যেকবারই কিন্তু মুখস্থ জিনিস আসতেছে। একটা হচ্ছে অ্যাডাম স্মিথকে, তারপরে হেনরি ফেল, তারপরে হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে, ম্যানেজমেন্টের জনককে। এই জনকগুলা যে বইয়ে দেওয়া আছে, এই জনকগুলা খুব ভালো মতো পড়ে যেতে হবে, একটার সাথে আরেকটা যেন কোনোভাবেই কনফিউশন না হয়। এমনভাবে ট্রিক্স দিয়ে পড়বেন যেন ভুলে না যান, ঠিক আছে? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থার জনক হচ্ছে রবার্ট ওয়েন। দেখবেন একটা টেকনিক বলে দেই, অনেক প্রশ্ন দেখবেন জেমস ওয়াট আসে। জেমস ওয়াট নিয়ে কিন্তু আমাদের বইতে কোনো কিচ্ছু লেখা নাই, তো স্বাভাবিকভাবেই জেমস ওয়াট আগেই বাদ হয়ে যাবে। অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বা অর্থনীতিবিদ্যার জনক, তার মানে এটাও আমার বাদ চলে যাচ্ছে। বাকি থাকে হেনরি ফেল আর রবার্ট ওয়েন। যতদূর পর্যন্ত আমরা জানি হেনরি ফেল হচ্ছে ব্যবস্থাপনার জনক, যেখানে সে 14টা নীতি স্থাপন করে, তার মানে সে হচ্ছে মেইন ব্যবস্থাপনার হেড। আর তার মধ্যে একটুখানি টেকনোলজি যুক্ত করে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনা করে হচ্ছে রবার্ট ওয়েন। ইন্ডাস্ট্রিয়াল অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি রচনা করেন হেনরি ফেল। এই বইতে ইন্ডাস্ট্রিয়াল অফ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক এই জায়গা থেকে আমাদের ম্যানেজমেন্টের যে কোর যে থিওরিগুলা, যেটার উপর বেস করে পরবর্তীতে 14টা নীতি এবং সেই নীতিগুলোর উপর বেস করে পরবর্তীতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা স্থাপন করা হয়, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে উন্নত হয়। মধ্যযুগে ব্যবস্থাপনা উন্নয়নে অবদান রাখেন কে? দেখছেন একটা জিনিস, এখানেও কিন্তু জেমস ওয়াট আসছে, কিন্তু জেমস ওয়াট সম্পর্কিত আমাদের বইয়ে কিচ্ছু বলা নাই। মধ্যযুগে হচ্ছে আপনার লুকা প্যাসিওলি এবং থমাস মুর। এখন পর্যন্ত আমরা যে কোয়েশ্চেনগুলো দেখছি সবগুলোই কিন্তু মুখস্থের উপর। সো সেকেন্ড পেপারে অনেক বেশি মুখস্থের উপর আপনার কোয়েশ্চেন আসার পসিবিলিটি। শিল্প বিপ্লবের সূত্রপাত সর্বপ্রথম হয় আমাদের ব্রিটেনে। শিল্প বিপ্লবে কি হয়, হঠাৎ করে সমস্ত কার্যক্রমের দিকে আপনার টেকনোলজি যুক্ত করা হয়। আস্তে আস্তে সব ধরনের যেগুলো মানুষ যে কাজগুলো করে সেগুলো আস্তে আস্তে মেশিনারিজ বা টেকনোলজির মাধ্যমে শুরু করা হয়। ব্যবস্থাপনার উন্নয়নে ইতিহাসে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মিশরীয় সভ্যতা। ওই যে বলা হয় পিরামিড,
যেই সময় থেকে আসছে। আপনি চিন্তা করেন তো, এই পিরামিড বানাতে আপনার কি কোনো HR দরকার? প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেরকম থাকে মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, HR, যারা সমস্ত কিছু দেখাশোনা করে, আপনার তৎকালীন যে পিরামিড তৈরি হয়েছে তার জন্য কি এরকম এত নিয়মকানুন কিছু দরকার হয়েছে? বেশ কয়েকজন মানুষ মিলেই কিন্তু অন্যদের দিয়ে পিরামিডটা তৈরি করে ফেলছে। এই পিরামিডটা কিভাবে তৈরি করা হয়েছে এইটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত অনেক রহস্য আনসলভড। ঠিক আছে, এত ভারী ভারী পাথর এত উপরে কিভাবে টেনে নিছে, এটা কিভাবে ডিজাইন করছে, সেট আপ করছে, কারণ তখনকার টাইমে তো এত এখনকার যেমন এত নাম করা ইঞ্জিনিয়ার এত কিছু শিখে তারা ইঞ্জিনিয়ার হয়, তখনকার টাইমে কিন্তু এটা ছিল না। সো এই জিনিসটাও কিন্তু এখানে ফোকাস করা হয়। এই কারণেই তাকে সবচেয়ে প্রাচীন সভ্যতা বলে উল্লেখ করে। শিল্প বিপ্লব কত সালে গঠিত হয়? 1750 থেকে 1850 সালে। আমাদের যে এই যে এত বড় একটা রিভলিউশন হঠাৎ করে টেকনোলজিক্যাল, এটাকে বলা হয় শিল্প বিপ্লব। নিচে কোন উপাদানটি ব্যবস্থাপনার 6M বহির্ভূত? 6M আমরা 6M এর মধ্যে দেখি মানি, মেশিন, মার্কেট, এগুলোই দেখি। মানি, মেশিন, মার্কেট, মেথড, মেন, মানি, মেশিন, মার্কেট, মেথড, মেন, ম্যাটেরিয়ালস। এই 6টার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মেন, কারণ এই কয়টা আপনি যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন। মানুষ ছাড়া আপনি এই বাকিগুলো নিয়ে কাজ করতে পারবেন না। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ, ডিসিশন, এটা কিন্তু আমার 6M এর মধ্যে পড়ে না। 6M এর অন্তর্ভুক্ত হলো মানি, মেথড, মোটিভেশন না। ঠিক আছে, সো আমার অ্যান্সার হচ্ছে 1 আর 2। ব্যবস্থাপনার উপকরণের মধ্যে পড়ে। ব্যবস্থাপনার উপকরণ দেখছেন, এখানে কিন্তু 6M এর কথা বলেই নাই। সো এমনও হতে পারে আপনার কোয়েশ্চেন আসতে পারে, এখানে উদ্দীপকে ব্যবস্থাপনার কোন উপকরণটার কথা বলা হয়েছে? এখানে ব্যবস্থাপনার উপকরণ হচ্ছে আমার মেন, মানি, মেথড, তিনটাই। সাংগঠনিক সদস্যদের মধ্যে বিরূপ নিষ্পত্তি করার জন্য কোন কাজটি করণীয়? সাংগঠনিক সদস্যদের মধ্যে বিরোধ নিষ্পত্তি, ধরেন আপনার ফ্রেন্ডস গ্রুপে ঝগড়া লাগছে, কাউকে না কাউকে তো একটু সেন্সিবল হতে হবে। সবাই মিলে যদি মার কাট হয় তাহলে কিন্তু হবে না। কাউকে নেতৃত্ব দিয়ে প্লিজ থামো, কি হয়েছে আমাকে বলো, তোমরা দুইজনই আমাকে বলো, তুমি আগে বলো, তুমি পরে বলো, তারপর আমি শুনি, তারপর আমি বিচার করব। এই যে নেতৃত্বটা নিয়ে আপনি দুইজনের মধ্যে ঝামেলা সেটা সলভ করলেন, এটা হচ্ছে গিয়ে আপনার করণীয় কাজ। একটি কলেজের অধ্যক্ষ ক্লাস পরিদর্শনে লক্ষ্য করলেন তার কলেজের কোনো এক শিক্ষক পাঠদানের সময় ক্লাসে উপকরণ ব্যবহার করছেন না। তিনি তাকে প্রয়োজনীয় উপকরণ সহ ক্লাসে উপস্থিত হতে নির্দেশ দিলেন এবং পরদিন ওই শিক্ষক উপকরণ সহ ক্লাসে এলেন। উদ্দীপকে অধ্যক্ষ ব্যবস্থাপনার কোন কাজটি সম্পূর্ণ করলেন? দেখেন, ও কি করলো? তদারকি করলো। তদারকি করে চেক করলো পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা। পরিকল্পনা অনুযায়ী একটা টিচার সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে ক্লাসে যাওয়ার কথা, ঠিকমতো ক্লাস নেওয়ার কথা, SW দেওয়ার কথা, SW চেক করে দেওয়ার কথা, কোনো স্টুডেন্টের কোনো প্রবলেম হলে সলভ করার কথা, সমস্ত কিছু করে দেন বাইরে বের হয়ে আসা। ঠিক আছে, ক্লাসরুম থেকে। এখানে যখন চেক করা হলো এবং এখানে একটা গ্যাপ পেলো যে এখানে কিন্তু কোনোভাবেই সে হচ্ছে উপকরণগুলো ইউজ করতেছে না, পরে তাকে বলল, তার মানে যে গ্যাপটা ক্রিয়েট হয়েছে সেই গ্যাপটা সলভ করলো। সলভ করার পর নতুন করে আবার প্ল্যানিং শুরু হলো, তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ। আমার নিয়ন্ত্রণের মাধ্যমে চেক করা হলো আমার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা আমি সলভ করেছি কিনা ঠিকমতো, অথবা কোনো গ্যাপ রয়ে গেছে কিনা। হেনরি ফিওলের সাথে সম্পর্কযুক্ত হলো ব্যবস্থাপনার নীতিমালা, তুরস্কের ইস্তাম্বুল শহর, একজন প্রকৌশলী, তিনটাই। জীবনী, যে কয়জনের জীবনী দেওয়া আছে জীবনীগুলো ভালো মতো পড়বেন। তার জন্মসাল, তার পেশা কি, আচ্ছা আমি লিখি, তার জন্মসাল, তার পেশা, তার হচ্ছে বাসস্থান, সে কেন বিখ্যাত, তার বই, এগুলা ভালো মতো পড়বেন।
জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোন কাজটি গুরুত্বপূর্ণ? নিয়ন্ত্রণ। আপনি শুধু প্ল্যান করে ছেড়ে দিলাম আমি আগামী এক সপ্তাহ একদম ফাটায় পড়বো, কিন্তু আগামী এক সপ্তাহ পর আসলে যদি আপনি কী করলেন এটা হচ্ছে দেখার কথা। তখন যদি আপনার নিজের মধ্যে জবাবদিহিতার জিনিসটা না থাকে, যায় হায় আমি তো অনেক কিছু প্ল্যান করছিলাম কিন্তু কিছুই পড়ি নাই, মোবাইলে রিলস দেখতে দেখতে পাস করে গেছি, এক সপ্তাহ সময় আমার শেষ, এখন আমার পরীক্ষা চলে আসছে, তখন কিন্তু হবে না। তার মানে এটা আমার নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার প্রথম কাজ কোনটি? আমরা সবার প্রথমে কি কাজ করি? পরিকল্পনা। আমাদের এরকম একটা চক্র আছে, ঠিক আছে? ওই চক্রটা ভালো মতো পড়বেন, এই ব্যবস্থাপনা চক্র থেকে আপনার কোয়েশ্চেন আসবে। ব্যবস্থাপনার শেষ কাজ কোনটা? নিয়ন্ত্রণ, যেখানে দেখা যায় পরিকল্পনার সাথে আমার বাস্তবায়নটা ম্যাচ হয়েছে কিনা। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কি? পরিকল্পনা। এটা তো চক্র, এটা হচ্ছে সার্কেল। আপনি একটা একটা করে গোল সেট করবেন, গোল অ্যাচিভ হলে নতুন পরিকল্পনা করবেন, গোল অ্যাচিভ না হলে কেন হয় নাই ওইটা বের করে আমরা নতুন পরিকল্পনা করব। ব্যবস্থাপনা চক্রে সংগঠনের পরের কাজ কি? সংগঠনের পরের কাজ হচ্ছে গিয়ে কর্মী সংস্থান। সংগঠনে আমরা কি করি? সংগঠনে স্পেসিফিক্যালি আমরা ঠিক করি আমার সাথে কারা কারা কাজ করবে, কি উদ্দেশ্যে কাজ করবে, কেন কাজ করবে, এই সমস্ত দিকগুলো। এখন সমস্ত কিছু প্ল্যানিং তো হয়ে গেল, কোথায় কোথায় কি কি লাগবে। এখন এই কাজগুলো করার জন্য এই যে 6M মধ্যে বললাম যে মেন বা মানুষ সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সবগুলো কাজ করার জন্য আমার মানুষ প্রয়োজন। এর জন্য আমার এর পরের স্টেপ হচ্ছে কর্মী সংস্থান। ব্যবস্থাপনা চক্রের কোন কাজটি অন্যান্য সকল কাজের ভিত্তি হিসেবে ধরা হয়? পরিকল্পনা। পরিকল্পনা ছাড়াই কিন্তু কোনো কাজই আমার করা যাচ্ছে না। সো এই ছিল আমাদের ফার্স্ট পেপারের টপ 20 কোয়েশ্চেন্স, যেখান থেকে মোস্ট অফ দ্য টপিক কিন্তু কভার হয়ে গেছে, ঠিক আছে? তারপর আসি ব্যবস্থাপনার নীতি। যে স্তরে নীতি থেকে, আচ্ছা আরেকটা জিনিস বলি, এরকম একটা চার্ট আছে না, এই চার্টটা ভালো মতো পড়ে যাবেন, একদম উদাহরণ সহ ভালো মতো পড়ে যাবেন। হেনরি ফেওলের 14টা নীতি প্লাস 3টা নীতি, এই নীতিগুলা, এইটার নাম প্লাস এইটার নাম গুলাবেন না, কনফিউজড হয়ে যাবেন না। এখানে যেরকম আছে ব্যতিক্রমের নীতি, নমনীয়তার নীতি, এগুলো হেনরি ফেওলের নীতি না। সো আপনাকে যদি অপশনে বলে কোন নীতিটা হেনরি ফেওলের নীতি না, তখন কিন্তু আপনার এই 3টা মুখস্থ রাখতে হবে। সবাই কিন্তু একসাথে 17টা দেখে ফেলে, পরে গিয়ে ভুলে যায়, পরে গিয়ে ধরা খায় একটা। সো কোন 14টা হেনরি ফেওলের, কোন 3টা হেনরি ফেওলের না, ওগুলো এক্সট্রা, ওগুলা আমাদের মনে রাখতে হবে। যে স্তরে সংগঠনে নীতিমালা ও পরিকল্পনা প্রণীত হয় তাকে বলা হয় ব্যবস্থাপনা, প্রশাসন, পরিচালনা পর্ষদ। প্রশাসন ও পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা না, ব্যবস্থাপনার কাজ হচ্ছে কানেকশন ক্রিয়েট করা, সকল কাজ ঠিক মতো হচ্ছে কিনা এগুলো তদারকি করা, কিন্তু সিদ্ধান্ত নেয় হচ্ছে আমার প্রশাসন এবং পরিচালনা পর্ষদ। আধুনিক ব্যবস্থাপনার জনক প্রদত্ত ব্যবস্থাপনার নীতিমালার অন্তর্ভুক্ত হলো আদেশের ঐক্যনীতি, কর্মবিভাজনের নীতি, নমনীয়তার নীতি। এই যে এখানে এসে দেখতে পারবেন নমনীয়তার নীতিটা কিন্তু হেনরি ফেওলের 14টা নীতির মধ্যে পড়ে না। আবার একটা ওয়ার্ডিং দেখেন, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। সো এখানে কিন্তু হেনরি ফেওল ডিরেক্ট উল্লেখ করে আপনাকে দেয় নাই। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি হলো টিপসই নীতির বদলে বিজ্ঞান, মানে হচ্ছে আগে মানুষ টিপসই দিয়ে দিয়ে অ্যাটেন্ডেন্স দিত, আবার সরকারি যে প্রতিষ্ঠান সেখানে দেখা যায় সাইন করে, আর এখন কি করে আইডি কার্ড থেকে আইডি কার্ড এরকম প্রেস করলেই আপনার ডিজিটালি সব কিছু হয়ে যায়। শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা, আদেশের ঐক্য। আদেশের ঐক্য কিন্তু আপনার হেনরি ফেওলের নীতি, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতি না। সো এটা অটোমেটিক্যালি বাদ, বাকি থাকে অপশন 1 and 2। কিছুদিন আগে বনলতা গার্মেন্টসে সংগঠিত অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে তা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের জন্য 5 কর্মকর্তার উপর দায়িত্ব অর্পণ করা হয়, কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা থাকায় রিপোর্ট প্রদানে বিলম্ব হচ্ছে। উদ্দীপকে সুপারিশ প্রদানে কোন ধরনের সংগঠন কাঠামো গঠন করা হয়েছে? যেহেতু স্পেশাল একটা পারপাজে নির্দিষ্ট কোনো কারণে নতুন করে একটা সংগঠন করা হয়েছে এবং এই যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা সফল হলেই আপনার এই কমিটির, আপনার এই সংগঠনের আর কোনো অস্তিত্ব থাকবে না, এটাকে বলা হয়ে থাকে কমিটি।
দেখবেন কখনো কোথাও আগুন লাগলে একটা নির্দিষ্ট কমিটি গঠন করা হয়, সেখানে ফায়ার সার্ভিসের মানুষ থাকে, সেখানে ওই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ যারা তারা থাকে, আপনার হচ্ছে দেখাশোনা যারা করে দারোয়ান বা আমরা যাদেরকে বলি হচ্ছে স্টাফ মেম্বার যারা তারা থাকে, কারণ তারা সমস্ত কিছু সম্পর্কে জানে। এইটার একটা রিপোর্ট তৈরি করা হয়, সব কিছু তদন্ত করে রিপোর্টটা সাবমিট করার পরেই আর কমিটির কিন্তু কোনো অস্তিত্ব থাকে না। আচ্ছা, উদ্দীপকে 5 কর্মকর্তার সুপারিশ প্রদানে বিলম্ব হওয়াকে হেনরি ফেওলের যে নীতি দূর করতে পারে, একতাই বল নীতি, শৃঙ্খলা নীতি, দায়িত্ব কর্তৃত্ব নীতি। দেখেন, শৃঙ্খলার দায়িত্ব কর্তৃত্বের কাজ কিন্তু এখানে না, কারণ ওরা অলরেডি সব কিছু জানে। সমস্যাটা হচ্ছে একতাই বল, সবাইকে একটা মতামতের মধ্যে আসতে হবে। হ্যাঁ, সবসময় সবার মতামত যে এক হবে সেটা কিন্তু না, কিন্তু কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে আপনার পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটা খেয়াল করে কিন্তু আপনার একটা মতামতের ক্ষেত্রে আসতে হবে, কাউকে না কাউকে স্যাক্রিফাইস আপনার করতে হবে। স্কেলার চেন বললাম না, ইংলিশ টার্মগুলো মনে রাখবেন। স্কেলার চেন বলতে বোঝায় চেইন অফ সাবঅর্ডিনেটস। যেখানে হেনরি ফেওলের 14টা নীতি লেখা, ওই 14টা নীতির প্রত্যেকটার ইংলিশ টার্ম শিখে যাবেন, এরকম কোয়েশ্চেন আসতে পারে সেখান থেকে, ঠিক আছে? হেনরি ফেওল ব্যবস্থাপনার কয়টি নীতি দিয়েছেন? মুখস্থ 14টা নীতি দিয়েছেন। কোন কাজের সাথে জোড়াময় শিকল নীতি সম্পৃক্ত? জোড়াময় শিকল মানে কি? এটা তো মই, একটার সাথে আরেকটা কানেক্টেড। আপনি এইটা পার না করে এটা যেতে পারবেন না, এটা পার না করে এটা যেতে পারবে না। তার মানে কর্তৃত্বের যে প্রবাহ উপর থেকে নিচে কিভাবে আসতেছে এবং নিচ থেকে উপরে কিভাবে যাচ্ছে, এই জিনিসটা এইখানে বোঝা যাচ্ছে। কর্তৃত্বের প্রবাহ, কার আন্ডারে কে কাজ করতেছে, কে কার বস, কে কাকে রিপোর্ট করতেছে, একটা আরেকটার সাথে কানেক্টেড, ঠিক আছে? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো নীতি হলো, অথবা ব্যবস্থাপনার কোন নীতিতে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো যায়? পরিবর্তিত পরিস্থিতি মানে যখন যেই সিচুয়েশন হয় সেই সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নেওয়া হচ্ছে আমার নমনীয়তা নীতি। ইজি পিজি একদম। একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন, আদেশের ঐক্য নীতি। একজনকেই আদেশ দিবে। আমি আপনাদের টিচার, আমি আপনাদেরকে আজকে বললাম আর এই 200 MCQ পড়ে যাওয়ার কিছু পড়া লাগবে না। আপনাদের আরেকজন ম্যানেজমেন্ট টিচার আছে না, কাইফ ভাই, আপনাদের পছন্দের কাইফ ভাই এসে বলে না এই 200 MCQ পড়লে কিছু হবে না, সাজেশন দিচ্ছি, সাজেশন পড়তে হবে, তারপরে হচ্ছে বই পড়তে হবে, টেস্ট পেপার পড়তে হবে। এখন তোমরা তো পাগল হয়ে যাবে, আয় হায় প্রান্তি আপু একটা কথা বলে, কাইফ ভাই আরেকটা কথা বলে, আমি কোনটা শুনবো? এই কারণেই তোমাদের হচ্ছে একজন ব্যক্তির আদেশ করতে হবে একজন। আমি তোমাকে যেটা বলবো ওইটাই শুনবা, আবার কাইফ ভাইয়া তোমাকে ইকোনমিক্সে যেটা বলবে সেটাই তুমি শুনবে, তাহলে দুজনের মধ্যে কোনো ধরনের ক্ল্যাশ হবে না। কোন নীতির আলোকে দ্বৈত অধীনতা পরিহার করা যায়? দ্বৈত অধীনতা পরিহার করা যায় মানে দুইজন অধীনতা মানে আমি দুইজন বসের আন্ডারে কাজ করব, একবার এইদিকে দৌড়াবো একবার ওইদিকে দৌড়াবো, আসলে কিন্তু এভাবে কাজ হয় না। তার মানে একজন বসের আন্ডারে একজন কর্মী কিন্তু কাজ করবে, আদেশের ঐক্যনীতি। একটু আগে যে বললাম, একজনকে একজনই লিডারশিপ দিবে, একজনই কমান্ড দিবে। এসপ্রিট দ্য কর্পস হচ্ছে একতাই বল নীতি। এই ভাষাটা অথবা এই টার্মটা ফ্রেঞ্চ একটা টার্ম, ফরাসি ভাষা থেকে এসেছে। এই কোয়েশ্চেনটা আরও অনেকবার আসছে, বোর্ড শুধু 2023 না, আরও অনেকবার আসছে কোয়েশ্চেনটা, স্কুল কলেজে অনেকবার আসে। মিস্টার ওয়াই একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফোরম্যান, ওকে, তিনি 6 জন শ্রমিকের কাজ সরাসরি দেখভাল করেন। মিস্টার ওয়াই ব্যক্তিগত প্রশংসা শুনতে খুব ভালোবাসেন, তাই শ্রমিকদের মধ্যে যারা তার প্রশংসায় পঞ্চমুখ, তারা কাজ কম করলেও তাদের অধিক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। তার মানে কি? মানে একটু তেল মারলেই কিন্তু কাজ হয়ে যায়। উদ্দীপকে ব্যবস্থাপনা নীতিমালার কোনটির ব্যত্যয় ঘটেছে? এখানে সবাইকে সমানভাবে দেখা হচ্ছে না, কিছু কিছু মানুষকে প্রিভিলেজ দেওয়া হচ্ছে, কিছু কিছু মানুষকে ওই যে যারা তেলবাজি করতেছে, তেল মারতেছে, তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত পরিস্থিতিতে কর্মীদের ওপর যে প্রভাব পড়বে তা হলো কর্মসন্তুষ্টি কমবে, কাজের প্রতি আগ্রহ কমবে, উৎপাদনশীলতা কমবে, তিনটাই।
যখন দেখবেন সবাই কাজ করতেছে কিন্তু প্রমোশন পাচ্ছে 2-3 জন, বাকিরা কাজ করার আগ্রহ হারায় ফেলবে। বাকিরা কাজ করার আগ্রহ হারায় ফেলে আস্তে আস্তে প্রোডাকশন কমতে থাকবে এবং আলটিমেটলি কিন্তু আপনার সমস্ত দিকে আপনার লস হয়ে যাবে কোম্পানির। সকল কর্মচারীদের নিরপেক্ষ দৃষ্টিতে মূল্যায়ন কোন নীতির সমর্থক? যেহেতু সবাইকে সমানভাবে দেখতে হবে, তার মানে হচ্ছে সাম্যতার নীতি। নির্দিষ্ট কার্য সম্পাদন এবং নির্দিষ্ট ফলাফল অর্জনের একটি বাধ্যবাধকতা হচ্ছে দায় দায়িত্ব। দেখছেন, একটু এক্সেপশনাল কোয়েশ্চেন, ম্যানেজমেন্টে কিন্তু এরকম এক্সেপশনাল কোয়েশ্চেন আসে। নির্দিষ্ট কাজ সাথে নির্দিষ্ট ফলাফল, তার মানে আমি তোমাকে একটা দায়িত্ব দিছি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমি একটা জিনিস সবসময় বলি, রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আর নট সেম। আমি তোমাকে দায়িত্ব দিছি, ইউ আর রেসপন্সিবল ফর দিস। এই কাজটা তুমি করো না করো, এটার জন্য জবাবদিহিতা তোমাকেই দিতে হবে। দিস ইজ অ্যাকাউন্টেবিলিটি। আমাকে অনেক কাজ দিতে পারে, দ্যাটস বলতেই পারি যে চাকরিতে এটা আমার রেসপন্সিবিলিটি, তোমাদেরকে ম্যানেজমেন্ট পড়ানো, তোমাদেরকে সাজেশন দেওয়া, তোমাদের প্রবলেম সলভ করা, এগুলো আমার অনেক রেসপন্সিবিলিটি। কিন্তু আমি কি সব পূরণ করতেছি? আমি যখন নিজের দায়িত্ব নিয়ে সব পূরণ করতেছি আর আমি এটা মাথায় ঘুরতেছে যে হ্যাঁ এইটা আমার দায়িত্ব, আমাকে এটার জন্য জবাব দিতে হবে, এটা হচ্ছে জবাবদিহিতা বা অ্যাকাউন্টেবিলিটি। এইটাকে বলা হয় দায়। এই যে অ্যাকাউন্টেবিলিটি, দায়, দায়িত্ব, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি। কেন্দ্রীকরণের মাত্রা নির্দেশ করে কোনটি? কেন্দ্রীকরণ মানে হচ্ছে তোমার অফিসে অনেক মানুষ কিন্তু ডিসিশন নেয় শুধু উপরের স্তরে যারা থাকে, এটা হচ্ছে কেন্দ্রীকরণ। সো কেন্দ্রীকরণের মাত্রা নির্ণয় করে হচ্ছে ক্ষমতা। তোমার ক্ষমতা যত বেশি, তুমি যত উপরে লেভেলে থাকবে কোম্পানিতে, ততই কিন্তু তোমার ডিসিশন নেওয়ার পাওয়ারটা বেশি থাকবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে কক্ষিগত, এই যে একটু আগে যে ছবিটা দেখালাম, উচ্চ পর্যায়ে কক্ষিগত, ওরা কি বলতেছে না বলতেছে ডোন্ট কেয়ার, কোনো যায় আসে না, এইটাকে বলা হয় কেন্দ্রীয়করণের নীতি। এটা একদিক দিয়ে ভালো, কারণ তারা তো নিয়ম নীতি এগুলা তৈরি করে, এগুলা অ্যাকচুয়ালি খুব এক্সপার্ট মানুষরাই তৈরি করে। আরেক দিকে খারাপ হচ্ছে ওরা অফিসে বসে বসে কিভাবে জানবে, যারা ফিল্ডে কাজ করে, যারা সেলসম্যান, তারা কাস্টমারের সাথে কিভাবে ডিল করতেছে বা মার্কেটে কাস্টমার কি চাচ্ছে, এটা তো একটা অফিস রুমে বসে বসে জানা যাবে না। হেনরি ফিউলের কোন নীতিতে কর্মীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস করে? কেন্দ্রীকরণ। কর্মীরা কোনো সিদ্ধান্ত নিতে পারে না, শুধুমাত্র উচ্চ পদস্থ যারা তারা সিদ্ধান্ত নেয়। F.W. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। F.W. টেইলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক পেশাগত জীবনে কি ছিলেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে F.W. টেইলর যখন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তার মানে নিশ্চয়ই সে বিজ্ঞান সংশ্লিষ্ট কোনো কাজকর্ম করে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, গেল আমার চ্যাপ্টার 2 কিন্তু মোটামুটি শেষ। এরপর আমাদের নেক্সট চ্যাপ্টার পরিকল্পনা ও সিদ্ধান্ত। এখানে ছোট ছোট অনেকগুলো টপিক আছে, যে টপিকগুলোর মধ্যে অনেকগুলো গ্রাফ চার্ট আছে। সেই গ্রাফ চার্টগুলো থেকে কিন্তু আমাদের পুরা প্রশ্ন একদম হুবহু কমন চলে আসে, যদি আমরা সিকিউ থেকে বলি, এমসিকিউ থেকে বলি। পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম কাজ, ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তি, ব্যবস্থাপনার মূলনীতি। মূলনীতি বলতে আমরা যে হেনরি ফিউলের 14টা নীতি জানি, সেই 14টা নীতির মধ্যে কিন্তু এটা পড়ে না। পরিকল্পনা তৈরির ক্ষেত্রে কোন উপাদানটি সবার আগে শুরু করতে হবে? অবশ্যই লক্ষ্য নির্ধারণ। কারণ আমার গোল কি হবে, আমি লাইফে কি চাই, আমি A+ পেতে চাই নাকি কোনো মতে A হলে আমার চলবে, সেটার উপর ডিপেন্ড করবে আমার পরিকল্পনা। হাসান একাদশ শ্রেণীতে লেখাপড়া করে, প্রতিদিনের লেখাপড়া অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য একটি সূচি তৈরি করে। পরবর্তীতে সূচি অনুযায়ী লেখাপড়া সহ যাবতীয় কাজ সম্পন্ন করে। উদ্দীপকে মিস্টার হাসানের কর্মকাণ্ডে ব্যবস্থাপনার কোন কাজের প্রতিফলন ঘটেছে? পরিকল্পনা। কারণ সে যেহেতু প্রথমে একটা সূচি তৈরি করতেছে, সূচি মানে হচ্ছে লিস্ট করা। হাসান একাদশ শ্রেণীতে লেখাপড়া, আচ্ছা সেম উদ্দীপক, সূচি অনুযায়ী কার্য সম্পাদনে হাসান
নিজ সামর্থ্য কাজে লাগাতে পারবে, লক্ষ্য অর্জন করতে পারবে, মানসিকভাবে দৃঢ় থাকতে পারবে। তিনটাই। কারণ আমি যখন আমার গোলটা জানি, আমি যখন আমার পরিকল্পনাটা জানি, তখন কোনটার পর কোন কাজটা করতে হবে এবং একটা একটা কাজ যখন আমি অ্যাচিভ করতে থাকি, তখন কিন্তু আমি অনেক মোটিভেটেড ফিল করি। জনাব কবির কোনো কাজ শুরু করবে, ওই কাজটি সম্পর্কে বিস্তারিত চিন্তাভাবনা করে। চিন্তাভাবনা মানে আমার পরিকল্পনা। এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট, যেটা অনেকবার পরীক্ষায় আসে। আমরা কোথায় আছি? আমরা এখন আছি আমাদের এইচএসসি ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার পরীক্ষা শেষ। আমরা চাই এইচএসসি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার পরীক্ষা শেষ করতে। এই যে আমার হাতে মাত্র একদিন সময়, এই একদিন সময়ের মধ্যে আমি আমার পুরো সিলেবাসটা কিভাবে শেষ করব, এইটা হচ্ছে আমার পরিকল্পনা। অর্থাৎ আমি কোথায় আছি এবং কোথায় যেতে চাই। নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয়? অবশ্যই আমার একটা লক্ষ্যাভিমুখী গোল থাকে, আমার নমনীয়তা থাকে, আমার ভবিষ্যৎমুখী থাকে, কিন্তু আমার গতিশীলতা কিন্তু হয় না। কারণ কি? আমার পরিকল্পনা একটা স্টিক থাকতে হবে। হ্যাঁ, পরিকল্পনার ABC থাকবে, কিন্তু আমি যদি প্রত্যেক মিনিটে মিনিটে আমার পরিকল্পনা চেঞ্জ করি, তাহলে কিন্তু আমার পরিকল্পনা কোনোভাবেই সফলভাবে অর্জন করা সম্ভব না। পরিকল্পনার অভিপ্রেত ফলকে লক্ষ্য বলে। এটা একদম বইয়ের মধ্যে হুবহু লাইন দেওয়া। এইটা কিন্তু ক নাম্বার প্রশ্নের ক্ষেত্রেও অনেক আসে। পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, যে কোনো কিছু সংখ্যা, পরিকল্পনার সাথে সংখ্যা মানেই হচ্ছে আমার বাজেট, যেখানে আমার আগামী 1 বছরে আমি কত টাকা খরচ করব, আমার কোন কোন জায়গা থেকে ইনকাম হবে, এই সমস্ত প্ল্যানিংগুলো আমরা আগে করে থাকি। মিশন কোন ধরনের পরিকল্পনার অন্তর্ভুক্ত? মিশন হচ্ছে আমার লক্ষ্যের অন্তর্ভুক্ত। আমরা যখন চার্টটা পড়বো, মনে আছে লক্ষ্যের মধ্যে কতগুলো চার্ট আছে, মেয়াদ ভিত্তিক পরিকল্পনার মধ্যে চার্ট আছে, প্রত্যেকটা উপাদান আমার ভালো মতো দেখতে হবে যে কোনটার আন্ডারে কোনটা হচ্ছে। SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য বা প্রত্যেকটা ব্যক্তির জন্য এই 4টা জিনিস ডিফাইন করা যায়। তোমার পজিটিভ পয়েন্ট কি? তুমি খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারো। তোমার নেগেটিভ পয়েন্ট কি? তুমি যত তাড়াতাড়ি মুখস্থ করতে পারো তত তাড়াতাড়ি ভুলে যাও। তোমার অপরচুনিটি কি? যেহেতু তুমি অনেক তাড়াতাড়ি মুখস্থ করতে পারো, তুমি অনেকগুলো চ্যাপ্টার একসাথে পড়া শেষ করতে পারবা। তোমার থ্রেট কি? তুমি যেহেতু ভুলে যাও, তাহলে তোমার যে ফ্রেন্ডটা আছে যে বুঝে বুঝে পড়ে, সে কিন্তু তোমার চেয়ে বেশি মার্ক পেয়ে যাবে। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে SWOT অ্যানালাইসিস করা যায়। পরীক্ষামূলক প্রয়োগের যে ফলাফল পাওয়া যায়, তার ভিত্তিতে পরিকল্পনার কোন ব্যবস্থা গ্রহণ করা হয়? কার্যকারিতা মূল্যায়ন। আমরা যখন আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে কিনা যখন এটা টেস্ট করতে চাই, এর মানে হচ্ছে আমার কার্যকারিতা মূল্যায়ন, যে এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। পরিকল্পনার প্রণয়নের প্রথম ধাপ কি? এই যে ধাপগুলো অবশ্যই পড়ে যাবেন। যে ধাপগুলো আছে, উদ্দেশ্য নির্ধারণ, ভবিষ্যৎ মূল্যায়ন, লক্ষ্য নির্ধারণ, বিকল্পসমূহ গ্রহণ, সে বিকল্পগুলো মূল্যায়ন, যে কোনো একটা গ্রহণ করা, এই যে স্টেপ বাই স্টেপটা ভালো মতো পড়ে যাবেন। পরিকল্পনায় সর্বোত্তম বিকল্প নির্বাচনে বিবেচনা করতে হবে উপযুক্ত পরিবেশ, ফলাফলের ঝুঁকির অনুপাত, ফলাফলের সম্ভাব্যতা। তিনটাই আমার ফিউচারে কি হবে এইটার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে পরিকল্পনা করছি। আমার পরিকল্পনা প্রণয়নের প্রথম ধাপ কি? ভবিষ্যৎ মূল্যায়ন। ভবিষ্যতে আমি কি করতে পারি, ওইটার উপর ডিপেন্ড করে আমি সেকেন্ড স্টেপে গিয়ে আমার লক্ষ্য নির্ধারণ করে থাকি। গোমতী কোম্পানি 2027 সালের মধ্যে 20% বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে 2027 সালের মধ্যে 2025 সালের জানুয়ারি মাসে। ওকে, 2025 থেকে 27 20%। এই লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু 2024 সালে এই লক্ষ্যমাত্রা ছিল 30%। এই ধরনের সমন্বয় দেশীয় আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাস পাওয়া এই ধরনের সমন্বয় করেছে। 2024 সালে প্রণীত পরিকল্পনাটি কোন ধরনের? আমরা জানি 0 থেকে 1 বছর স্বল্প মেয়াদি, 1 থেকে 5 বছর মধ্যমেয়াদী, 5 থেকে প্লাস হলে দীর্ঘমেয়াদী। কখনো যদি বলে 1 বছর, শুধু 1 বছর, তখন এটা স্বল্প মেয়াদী। কখনো যদি বলে 1 বছরের বেশি সময় থেকে 5 বছর, 5 বছরও যদি বলে তখন সেটা মধ্যমেয়াদী। কখনো যদি বলে 5 বছরের বেশি সময়, জাস্ট 5 বছর ক্রস করে যাবে, তখন আমার দীর্ঘমেয়াদী। এখানে কিন্তু 24 থেকে 27 পর্যন্ত যেহেতু 3 বছর, সো এটা আমার মধ্যমেয়াদী।
কোন বৈশিষ্ট্যের কারণে উদ্দীপকের পরিকল্পনাটিকে 2025 সালে সমন্বয় করতে হয়েছে? নমনীয়তা, আমার যখন প্রয়োজন আমি চেঞ্জ করেছি। স্বল্পমেয়াদী পরিকল্পনার সর্বোচ্চ মেয়াদ 1 বছর। নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? নীতি। স্থায়ী পরিকল্পনা হলো এমন জিনিস যেটা আমি সব সময় সারা জীবনের জন্য আমি ফলো করে থাকি, আমার বিজনেসের জন্য হোক, আমার লাইফে হোক, যেখানে হোক, যেটার কোনো চেঞ্জ হয় না। আমরা যে নিয়ম নীতিগুলো ফলো করি সেটা কিন্তু সারা জীবনের জন্য ফলো করে থাকি, কোনো এক্সেপশনাল কেস ছাড়া এটা চেঞ্জ হয় না। অপারেশনাল পরিকল্পনা কোন ধরনের পরিকল্পনা? স্বল্পমেয়াদী, ছোট ছোট কাজ, ছোট, এই যে তুমি এখন সাজেশন, তুমি এখন 200 MCQ দেখতেছো, তুমি এখন সাজেশন ভিডিও দেখবা, সেখান থেকে PDF নিবা, তারপরে তুমি কালকের যে পরীক্ষাটা আছে বা পরশুদিন যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ভালো করতে চাইবা। এই যে অল্প সময়ের জন্য কিভাবে তুমি তোমার গোল অ্যাচিভ করতেছো, এটাই কিন্তু অপারেশনাল পরিকল্পনা। তারপর আসে অধ্যায় 4, সংগঠন। অধ্যায় 4টা একটু বড়, অধ্যায় 4-এ বেশ কয়েকটা জিনিস আছে, বাট আমি বলবো যদি সবগুলো পড়তে না চাও, তোমার সরলরৈখিক ও পদস্থ কমিটি, এই 3টা ভালো মতো পড়ে যাবে। একটু পরেই দেখবা যে MCQটা সবচেয়ে বেশি আসে কোত্থেকে। সংগঠন যে প্রক্রিয়া গঠিত হয় তা হলো পারস্পরিক সম্পর্ক নির্ণয়, দায়িত্ব কর্তৃত্ব অর্পণ, কার্যাদি শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ। সংগঠনের ক্ষেত্রে আমরা তো পরিকল্পনা ঠিক করলাম যে আমরা কি করব। সংগঠনের ক্ষেত্রে দেখা যায় আমার কাছে কি কি রিসোর্স আছে, কখন আছে, কোথায় আছে, এগুলাকে আমি কিভাবে কাজে লাগাবো, এই সমস্ত কিছুর মধ্যে একটা কানেকশন ক্রিয়েট করা হচ্ছে আমার সংগঠন। ব্যবস্থাপনায় সংগঠন কাঠামোর বিভিন্ন ধরন হলো সরলরৈখিক সংগঠন, সামাজিক সংগঠন তো আমাদের হবে না, আর কমিটি সংগঠন। কোন সংগঠন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত? দলগত কার্যক্রম। ওই যে বললাম কানেক্ট করা, সবগুলাকে একটা গ্রুপের মধ্যে ফেলা, এটা হচ্ছে আমার সংগঠিতকরণ। জনাব রুমি একটি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান। তিনি 9 মাসে কোর্স সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন, তাই তিনি বিভিন্ন শিক্ষকদের মধ্যে কোর্স বন্টন করেন এবং কিভাবে কোর্সগুলো পড়াতে হবে তা বুঝিয়ে বলেন। তার মানে সে প্রথমে একটা পরিকল্পনা করেন, লক্ষ্যমাত্রা নির্ধারণ, এবং এরপরে এই জিনিসগুলো সংগঠনের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে এই পরিকল্পনাটা অ্যাচিভ করার জন্য তোমার কাছে যে রিসোর্সেস আছে সেই রিসোর্সেসগুলো তুমি কিভাবে ইউজ করতে পারো। ব্যবস্থাপনার কোন কাজ ঊর্ধ্বতন অধস্তন সম্পর্ক নির্ণয় করে? সংগঠন। কারণ সংগঠনেই বোঝা যায় কার আন্ডারে কে কাজ করবে, কার লিডার কে হবে, কে কাকে জবাবদিহিতা করবে, এটাই সংগঠনে বোঝা যায়। একটি আদর্শ সংগঠন কর্মীর পরিকল্পনা গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে, কর্মীর কর্মদক্ষতা বৃদ্ধি করে, প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করে। আদর্শ সংগঠনের সাথে কর্মীর পরিকল্পনা গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করার কোনো সম্পর্ক নাই। আপনি যদি কমিটিতে থাকেন, আপনি যদি ম্যাট্রিক্স সংগঠনে থাকেন, আপনি যদি সরলরৈখিক থাকেন, যেখানেই থাকেন, আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে আপনি আপনার পরিকল্পনা করার ক্ষমতাটাকে আপগ্রেড করতে পারবেন, কিন্তু এটার সাথে আদর্শ সংগঠনের কোনো সংযোগ নাই। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটা? কাম্য তত্ত্বাবধান পরিসর। আমি একজন টিচার, আমি আপনাদের 100 জনকে নিয়ে ক্লাস করাতে পারবো, এর বেশি স্টুডেন্ট আমি সামলাতে পারবো না। আবার কাইফ ভাইয়া দেখা যাবে 500 জন স্টুডেন্টকে নিয়ে ক্লাস করাতে পারতেছে, এর বেশি স্টুডেন্ট তার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না। তার মানে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে আমি যতজন মানুষকে লিডারশিপ হিসেবে ম্যানেজ করতে পারবো সেই ততটুকুই হচ্ছে আমার কাম্য তত্ত্বাবধান পরিসর। মানে আমি যেই পরিসর পর্যন্ত আমি আমার এক্সপেক্টেড যে ওদেরকে আমি এতটুকু রিসোর্স দিয়ে ভালো মতো ম্যানেজ করতে পারবো। সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? সংগঠন প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে কার্য বিভাজন। আমরা কিভাবে মনে রাখবো? প্রথমে কাজ ভাগ করবে, কাজ ভাগ করার পর বোঝা যাবে কোন কাজের দায়িত্ব কোনটা, মানে কে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ কি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ কি, HR ডিপার্টমেন্টের কাজ কি। তারপর আমরা এক একজনকে দায়িত্ব অর্পণ করে দিব, তোমার কাজ এটা, তোমার কাজ এটা, তোমার কাজ এটা। তারপর এদের মধ্যে কানেকশন করে দিব। তোমার কিছু কেনার লাগলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাছে যাবো, ফাইন্যান্স ডিপার্টমেন্টের টাকা লাগলে টাকা পয়সার হিসাব অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট করে দিবে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কোত্থেকে টাকা আসবে? সেলস ডিপার্টমেন্ট থেকে, কারণ রেভিনিউর মাধ্যমে কোম্পানিতে টাকা আসে। সংগঠনের আদেশের ঐক্য বলতে কি বোঝায়? সংগঠনের আদেশের ঐক্য হচ্ছে আদেশদাতা হবে একজন। আমি আপনাকে বললাম এই 200 MCQ ভিডিও দেখলেই এনাফ, কাইফ ভাই আপনাকে বললো যে না তুমি পুরো বই পড়ো আগে,
তারপর তুমি লাস্টে গিয়ে 200 এমসিকিউ ভিডিও দেখো। এখন তোমরা কনফিউজড হয়ে যাবে যে আপু আসলে কোনটা শুনবো। এ কারণে আমরা দুইজন যে নির্দেশটা দিব বা আদেশটা দিব, এই আদেশটা হতে হবে সেম, যাতে তোমরা কোনোভাবে কনফিউজ না হও, অথবা শুধু আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, আমি যেটা বলবো শুধু ওইটুকু তুমি ফলো করো। এর জন্য সংগঠিতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? সর্বশেষ ধাপ হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করা। এখানকার যে ধাপগুলা, এই ধাপগুলা পড়ে যাবেন সিকিউর জন্য প্লাস এমসিকিউর জন্য। আনুষ্ঠানিক সংগঠন কাঠামো কত ধরনের? 2 ধরনের, একটা আনুষ্ঠানিক, একটা অনানুষ্ঠানিক। আনুষ্ঠানিক হচ্ছে তুমি ডিল সাইন করে ফর্মালি টিচার স্টুডেন্ট সম্পর্ক, এটা হচ্ছে আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক কি? তোমাদের 10 জনের একটা গ্রুপ, তোমরা পিকনিকে যাবে, তোমরা একজনের কাছে সবাই টাকা জমা দিছো, ওই সমস্ত কিছু আয়োজন ব্যবস্থা করছে, ও কি কোনো ডিল সাইন করছে বা কোনো লিগাল কন্ট্রাক্ট পেপার সাইন করছে? না, তোমাদের কাছে মনে হয়েছে ও অনেক বেশি জানে, তো ওর কাছে আমরা সব কিছু দিয়ে দেও, ম্যানেজ করুক। এই যে দেখেন, ও ইনফর্মালি একজন লিডার হয়ে গেল, এইটাকে বলা হয় অনানুষ্ঠানিক। কোনো কাঠামোকে চিত্রের মাধ্যমে নির্দেশ করাকে কি বলে? সংগঠন চার্ট। এই যে আমরা যে ছবিগুলো দেখি সরল রৈখিকের ক্ষেত্রে, দেন হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে ছবিগুলো দেখি, যেমন হচ্ছে কমিটির ক্ষেত্রে দেখি যে একসাথে অনেকগুলো মানুষ মিলে একটা কমিটি গঠন হয়, এটা হচ্ছে গিয়ে আমার সংগঠন চার্ট। সাংগঠনিক কাঠামো দেখে নিচের কোনটি সম্পর্কে জানা যায়? কর্তৃত্ব শিকল, অর্থাৎ কার আন্ডারে কে কাজ করতেছে, সরল রেখিকে একজনের আন্ডারে কে কে কাজ করতেছে এটা আমার দেখা যায়, অর্থাৎ কে কার কর্তৃত্বের আন্ডারে আছে। কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? সরল রৈখিক, কারণ এখানে হচ্ছে গিয়ে বস যে, তার উপরে কেউ কথা বলতে পারবে না, সে যেটা বলবে সেটাই 100% ট্রু, সেটাই মেনে নিতে হবে। নিচের কোনটি সরলরৈখিক সংগঠনের অসুবিধা? স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক, যেহেতু বসের উপরে কেউ কথা বলতে পারবে না, সে মাঝে মধ্যে দেখা যায় আমি যা বলবো ওইটাই হবে, স্বৈরতান্ত্রিক একটা ঝোঁক তার মধ্যে সৃষ্টি হয়। সুপারভাইজারের আন্ডারে ফোরম্যানের আন্ডারে শ্রমিক, এটা কোন ধরনের সংগঠন কাঠামো? সরল রৈখিক, কারণ এখানে কার আন্ডারে কে কাজ করতেছে, প্রত্যেক ক্ষেত্রে একজনই বস কাজ করতেছে, তো এটা হচ্ছে আমার সরলরৈখিক। চিত্রে সংগঠন কাঠামোটির সুবিধা হলো সরল ও সহজবোধ্য, বিশেষায়ন, কর্তৃত্ব ও দায়িত্বের সুস্পষ্টতা। এখানে কোনো স্পেশাল কিছু না, জাস্ট নর্মাল ইউজার একটা স্ট্রাকচার, কার বসকে এটা ডিফাইন করে দেওয়া, তার মানে আমার বিশেষায়ন অপশনটা এখানে হচ্ছে না। সামরিক সংগঠন, আর্মি, যখনই আমরা সরলরৈখিক সংগঠনের কথা বলি তখনই আমার সামরিক সংগঠন বা আর্মি, নেভি, এয়ারফোর্স, র্যাব, পুলিশ এই সমস্ত ক্ষেত্রের কথা চলে আসে, কারণ ওখানে বস যেটা বলবে এইটাই না। বস যদি তোমাকে বলে তুমি 100 ঘন্টা এখানে একা দাঁড়ায় থাকবা, তোমাকে ওখানে দাঁড়ায় থাকতেই হবে, না হলে তোমার চাকরি শেষ। ঠিক আছে? একটি প্রতিষ্ঠানের কাজগুলোকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে, একজন ঊর্ধ্বতনের সরাসরি আদেশ দানের মাধ্যমে সংগঠনটি পরিচালিত হয়। তার মানে একজন ঊর্ধ্বতনই আমার আদেশ দিচ্ছে এবং সেটা পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে আমার সরলরৈখিক। মিস্টার রবিন প্রতিষ্ঠানে সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি কোন ধরনের সংগঠনের নির্বাহী কর্মকর্তা? সরলরৈখিক, কারণ তিনি সকল ক্ষমতার অধিকারী, সমস্ত ডিসিশন নেওয়ার ক্ষমতা তার কাছে আছে। একটা জিনিস খেয়াল করেছেন যে বেশিরভাগ প্রশ্ন সরলরৈখিক থেকেই আসছে, এই প্রশ্নগুলো সেগুলোই সিলেক্ট করা হয়েছে যে কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশিবার আসছে। তো ধরে নেওয়া যায় সরলরৈখিক ও পদস্থ কর্মী আর কমিটি, এই 3টা টপিক একদম ভালো মতো পড়ে যাবেন, যাতে এখান থেকে আপনার এমসিকিউ আসলে পারেন। এরপর আসে আমার কর্মী সংস্থান। কর্মী সংস্থান অনেক মজার একটা চ্যাপ্টার, চেষ্টা করবেন কর্মী সংস্থান ভালো মতো পড়ে গিয়ে কর্মী সংস্থানকে অ্যান্সার করতে, কারণ এখান থেকে অনেক বেশি নাম্বার তোলার জায়গা আছে। আবার উল্টাও বলা যায় এখান থেকে অনেক নাম্বার কাটার জায়গা আছে, কারণ এটার কোনটার ভিতরে কোন স্টেপ, এই স্টেপটা কনফিউজড হওয়া যাবে না। কোনটা কর্মী সংগ্রহের স্টেপ, কোনটা কর্মী নির্বাচনের স্টেপ, কোনটা কর্মী আহ্বানের স্টেপ, সমস্ত স্টেপ কার আন্ডারে কে পড়তেছে ভালো মতো মনে রাখতে হবে, না হলে কিন্তু কনফিউজড হলেই নাম্বার শেষ। মানব সম্পদ ব্যবস্থাপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার মানব সম্পদ পরিকল্পনা, আমার প্রতিষ্ঠানে কতজন মানুষ প্রয়োজন, কেন প্রয়োজন, তাদের কি কি দায়িত্ব থাকবে, এই সমস্ত পরিকল্পনা করা। কর্মী সংস্থান হচ্ছে সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ,
কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ, কর্মীদের নির্দেশনা প্রদান কিন্তু কর্মী সংস্থানের মধ্যে আসে না। এটা কিন্তু আমার লাস্ট স্টেপ, যখন কিনা আমি চিন্তা করব যে আমার অলরেডি কর্মী সংস্থান হয়ে গেছে, আমার নিয়োগ দেওয়ার পরে আমি তাদেরকে নির্দেশ দিব, কিন্তু কর্মী সংস্থানের মধ্যে নির্দেশনা আমার আসতেছে না। বগুড়া নতুন শাখার জন্য এবিসি ব্যাংক বাংলাদেশের শত যোগ্য নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে জুনিয়র অফিসার পদে, আর ঢাকার একটি শাখা থেকে সহকারী ব্যবস্থাপক তুহিনকে এনে সেখানে ব্যবস্থাপনা করা হয়। তার মানে কর্মী সংস্থান করা হয়েছে, তো কোনো একটা জায়গা থেকে এনে নতুন একজন অধস্তন কর্মকর্তা নিয়ে আসা হয়েছে। মিস্টার তুহিনকে ব্যবস্থাপক পদে উন্নীত করায় তার মধ্যে বৃদ্ধি পাবে মনোবল, কারণ সে মোটিভেশন পাবে, তার কার্যসন্তুষ্টি, কারণ সে ভাববে যে আমি আগে যে কাজগুলো করছি এটার রেজাল্ট আমি পাইছি, তাহলে আমি এখন নতুন নতুন কাজ করি, এবং সৃজনশীলতা তার মধ্যে বৃদ্ধি পাবে। কর্মী সংস্থান প্রক্রিয়ার ধাপ কয়টা? 4টা, অবশ্যই মনে রাখবেন, এবং কোন কোন ধাপ এটাও ভালো মতো বই থেকে দেখে নেবেন। কর্মী সংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটি? কর্মী সংগ্রহ। আমার কোম্পানিতে আসো, আমার কোম্পানিতে আমি 5 জন মানুষ নিব, তোমরা কে কে কাজ করতে চাও, তোমরা সিভি জমা দাও, কর্মীদের সংগ্রহ করা, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। জনাব কবির ওয়াই লিমিটেডের এমডি, এই প্রতিষ্ঠানে বিক্রয় ব্যবস্থাপকের পদ ফাঁকা রয়েছে। তিনি তার প্রতিষ্ঠানের কর্মীদের মধ্য থেকে পরীক্ষা এবং পূর্বে অভিজ্ঞতা বিবেচনা করে লোক বাছাই করেন। অর্থাৎ সে যখন লোক বাছাই করার কাজ করতেছে, তার মানে সে কর্মী নির্বাচন করতেছে। জনাব কবিরের এই ধরনের নিয়োগের ফলে ওয়াই যেসব সুবিধা পায় তা হলো অভ্যন্তরীণ কর্মীদের উদ্বুদ্ধকরণ, কার্য পরিবেশের সাথে খাপ খাওয়ানো, উৎপাদনশীলতা বৃদ্ধি। 3টাই। কারণ হচ্ছে সে তো আগের অভিজ্ঞতা তার মধ্যে আছে, সে তো ওটা বুঝতে পারে, সো ওইটার জন্য এই কাজগুলো সে বেনিফিট পায়। প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণের প্রথম পদক্ষেপকে কি বলে? কর্মী সংগ্রহ। কর্মী সংগ্রহ, এখন দেখেন কর্মী সংগ্রহেরও আবার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো স্টেপ আছে। কর্মী সংগ্রহের প্রথম কাজ হচ্ছে চাহিদা নির্ধারণ। আমার কোম্পানিতে আমার কতজন মানুষ প্রয়োজন, এই চাহিদাটা আগে নির্ধারণ করতে হবে। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কি? বিজ্ঞপ্তি প্রদান। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান, যে আমি সবাইকে জানালাম আমার কোম্পানিতে কে কে আসতে চায়, বা হচ্ছে গিয়ে কারা কারা আসবে, তোমরা সিভি জমা দাও। এটা হচ্ছে কর্মী সংগ্রহ প্রক্রিয়া। কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোন কাজটি প্রথম করতে হয়? এই দেখেন একটা জিনিস দেখেন, এই কোশ্চেনটা আমি ইচ্ছা করে দিচ্ছি কারণ এই কোশ্চেনটা একটু ঝামেলা আছে। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ হচ্ছে বিজ্ঞপ্তি প্রদান। এখানে কর্মী সংগ্রহ প্রক্রিয়ার প্রথম কাজ কিন্তু আমার নাই, কোনো অপশনেই নাই। যদি কখনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে অপশনে নাই, কিন্তু এই একটা অপশন বিজ্ঞপ্তি প্রদান, যেটা কর্মী সংগ্রহের মধ্যে পড়ে, বাকিগুলো কিন্তু কর্মী সংগ্রহের মধ্যে পড়ে না, সো তখন আমরা ক দাগায় দিয়ে আসবো। হ্যাঁ, হয়তোবা এটা ভুল অপশন আসলে আমাকে গ্রেস মার্ক দিবে, বাট স্টিল আমি সেফ থাকি, লজিক্যালি কর্মী সংগ্রহের আন্ডারে এটা পড়তেছে। মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্পে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী দরকার, এজন্য কর্মী সংগ্রহের কোন উৎসটি উত্তম? যেহেতু কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী দরকার, তো বেটার হয় আমার আউটসোর্সিং, বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা। পার্মানেন্ট এমপ্লয়দের আমি কতদিন রাখবো এই আশা ভরসা না দেয়, আমি জাস্ট 3 মাসের জন্য লাগবে বা 6 মাসের জন্য লাগবে, বাইরে থেকে আমি ভাড়া করে নিয়ে আসতেছি। অভ্যন্তরীণ উৎস থেকে কর্মী সংগ্রহের সুবিধা হলো সবচেয়ে উপযুক্ত কর্মী পাওয়া, উত্তম গণসম্পর্ক সৃষ্টি হয়, সময় ও খরচ কমে। 2 ও 3, অভ্যন্তরীণ উৎস থেকে যে সবসময় উপযুক্ত কর্মী পাওয়া যাবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। কারণ আপনি একটা জায়গায় চাকরি করতেছেন, অনেক বছর ধরে একটা কোম্পানিতে চাকরি করতেছেন, তার মানে আপনি ওই কোম্পানির বাইরে কিছু চিনেনি না, জানি না, আপনি ওই সম্পর্কে ধারণাই নাই। সো আপনি কোম্পানির জন্য কীভাবে পারফেক্ট হলেন? আপনার তো সমস্ত কিছু সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে। কর্মী সংগ্রহের উৎস কয়টি? কর্মী সংগ্রহের উৎস 2টি, অভ্যন্তরীণ, বাহ্যিক। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটা? পদোন্নতি। আমার কোম্পানির মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় প্রমোশন দিয়ে দিলাম, আমার পদোন্নতি হয়ে গেল। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস কোনটি? বিজ্ঞাপন, বাইরে থেকে আমার নিয়ে আসা, এগুলো আমার সবগুলাই কিন্তু অভ্যন্তরীণ উৎস। আচ্ছা, কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটা? শ্রমিক সংঘের সুপারিশ। এর মানে হচ্ছে কোম্পানির ভিতরে কেউ একজন আপনাকে বলল যে ওই ডিপার্টমেন্টে বগুড়া অঞ্চলে একটা মানুষ আছে যে কাজের জন্য অনেক ভালো,
আপনি চাইলেও ওখান থেকে নিয়ে আসতে পারেন। এই যে আমি একটা রিকমেন্ডেশন দিলাম বা আমি একটা রেফারেন্স দিলাম, এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ উৎস। পদ্মা সেতু প্রকল্পে কিছু সংখ্যক নিরাপত্তা কর্মী দরকার, এজন্য কর্মী সংগ্রহের আউটসোর্সিং উৎসটি প্রয়োজন। এবিসি কোম্পানিতে শ্রম ঘূর্ণায়মানতার হার বেশি। শ্রম ঘূর্ণায়মানতার হার মানে আপনি প্রথমে এ কোম্পানিতে চাকরি করেন, তারপর আপনি এটাকে ছেড়ে বি কোম্পানিতে গেলেন, ওকে ছেড়ে সি কোম্পানিতে গেলেন, ওকে ছেড়ে ডি কোম্পানিতে গেলেন, ঠিক আছে? এরকম আরেকটা মানুষ ডি থেকে এতে আসলো, এ থেকে সিতে গেল। তার মানে কিছু স্পেসিফিক সংখ্যক কোম্পানির মধ্যে শ্রমিকরা একটা ছেড়ে আরেকটার মধ্যে যাচ্ছে, যার কাছে যেটা বেটার অপরচুনিটি মনে হচ্ছে। সহকারী বিক্রয় ব্যবস্থাপকের একটি পদ শূন্য হয়েছে, কোম্পানি উক্ত পদে লোক নিয়োগ করতে চায়। উদ্দীপকে বর্ণিত শূন্য পদে নিয়োগে কোন বাহ্যিক উৎস ব্যবহার করা যাবে? আর বাহ্যিক উৎস হচ্ছে আমার বিজ্ঞাপন। আমাদের এরপরে চ্যাপ্টার নেতৃত্ব দিক নির্দেশনা। দলীয় উদ্দেশ্য অর্জনের জন্য কর্মীদের প্রভাবিত কাজ কোনটি? নেতৃত্ব। আমরা যখন সংগঠনে সবগুলো কাজ সবাইকে আলাদা আলাদা ভাগ করে অর্পণ করে দেই, এরপর আমার অ্যাজ এ লিডার কাজ হচ্ছে প্রত্যেকটা কাজ প্রত্যেকে ঠিক মতো করছে কিনা সেই কাজগুলো ফলো আপ করা। সো এইটাকে বলা হয় নেতৃত্ব। নেতৃত্ব আর কর্তৃত্ব এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। নেতৃত্ব মানে হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি যে এই চ্যাপ্টার পড়েন, এগুলো সাজেশনে আসবে, এই এমসিকিউ ভিডিওসগুলো দেখেন, এই টপিকগুলো ভালো মতো পড়েন, আমি আপনাকে গাইডেন্স দিচ্ছি। তারপর এখানে আমার নেতৃত্ব শেষ। আমি যখন আপনার কাছ থেকে জবাবদিহিতা নিব, তুমি কি এটা পড়ছো? তুমি কি 200 এমসিকিউ ভিডিও পড়াটা দেখছো? কেন দেখো নাই? তুমি কি পুরো কাজটা কমপ্লিট করছো? তুমি যে এ প্লাসের জন্য চাচ্ছ, তুমি যে ম্যানেজমেন্টে এ প্লাস চাচ্ছ, তুমি কি পুরো বই কমপ্লিট করছো? কেন করো নাই? এই যে আমি তোমার থেকে একটা জবাবদিহিতা এক্সপেক্ট করতেছি, তোমাকে দিয়ে ওই কাজটা করাই নিচ্ছি, পুরো বইটা কমপ্লিট করাই নিচ্ছি, এটা হচ্ছে কর্তৃত্ব। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে বলা হয় কর্তৃত্ব। অর্থাৎ আমি যখন আরেকজনকে দিয়ে কাজ করাই নিচ্ছি, শুধু যে দিক নির্দেশনা নিচ্ছি তা কিন্তু না, সেটাকে বলা হয় কর্তৃত্ব। একজন নেতা জনশক্তিকে কোন দিকে পরিচালিত করে? লক্ষ্যের দিকে। লিড শব্দের অর্থ কি? এটা ভালো মতো পড়বেন। লিড শব্দের অর্থ হচ্ছে টু গাইড, কাউকে দিক নির্দেশনা দেওয়া। নেতাকে? নেতা হচ্ছে একজন ব্যবস্থাপক, যে ম্যানেজমেন্টের কাজ করে সেই নেতা। পদমর্যাদা হতে যে নেতৃত্ব সৃষ্টি হয় তাকে বলা হয় আনুষ্ঠানিক। একটু আগে বলেছিলাম যে একটা কন্ট্রাক্ট বা একটা লিগ্যাল ডকুমেন্ট সাইন করার মাধ্যমে যে লিডারশিপগুলো ক্রিয়েট করা হয়। আনুষ্ঠানিকতা বিচারে নেতৃত্ব কত ধরনের? 2 ধরনের, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক। সংগঠন কাঠামোতে পদমর্যাদা দ্বারা নির্ধারিত হয় আনুষ্ঠানিক নেতৃত্ব। দেখছেন একটা কোয়েশ্চেন ঘুরাই ফিরে কতবার আসছে। সুবীর দে নিজ প্রতিষ্ঠানে পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিক উপায় নেতৃত্ব পেয়েছেন, কিন্তু কিছু প্রতিষ্ঠানে সমস্যা থাকায় তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। আনুষ্ঠানিকতার বিচারে সুবীর দের নেতৃত্ব কোন ধরনের? আনুষ্ঠানিক। ওনাকে কিন্তু বলছে আনুষ্ঠানিকতার বিচারে, এটা আমরা খেয়াল রাখবো। সুবীর দে যে সকল সমস্যার সম্মুখীন হতে পারে: উপকরণের স্বল্পতা, অদূরদর্শিতা, সুষ্ঠু নীতির অভাব। আমার এখানে অদূরদর্শিতার কোনো কিছু আসতেছে না, কারণ অদূরদর্শিতা একটা পার্সোনাল ট্রেট। আমার পার্সোনাল বৈশিষ্ট্য আমি অদূরদর্শী নাকি দূরদর্শী, ঠিক আছে? সো এই অপশনটা এখানে আমার আসতেছে না। যে নেতার আদেশ পালন বাধ্যতামূলক সেই নেতৃত্বকে কি বলা হয়? স্বৈরতান্ত্রিক। আমি যেটা বলবো ওইটাই হবে, ওইটাই করতে হবে। কোন ধরনের নেতাকে সাধারণত কর্মীরা অপছন্দ করে? স্বৈরতান্ত্রিককেই বেশিরভাগ ক্ষেত্রে অপছন্দ করে, কারণ ওই যে যত যাই হোক তাল গাছ আমার, এই বিহেভিয়ার দেখলে তো অন্যরা অপছন্দ করবেই। কোন ধরনের নেতৃত্বে স্বেচ্ছাচারী মনোভাব সৃষ্টি হয়? স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সৃষ্টি হয়। কর্মীদের শাস্তি প্রদানের মাধ্যমে কাজ আদায় করা হয় কোথায়? স্বৈরতান্ত্রিক নেতৃত্বে। কোন ধরনের নেতৃত্ব সর্বদা কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকে? গণতান্ত্রিক। আমরা একটু এই 4টা অপশনের পার্থক্য দেখাই। স্বৈরতান্ত্রিক কি? কারো কোনো মতামত নিব না, আমি যেটা বলবো সেটাই। গণতান্ত্রিক কি? আমার অধস্তন বা আমার সহকর্মী যারা, তাদের মধ্যে আমি মতামত নিব। ধরেন কেউ 70% মতামত আর 30% মতামত, অপশন এ জিতে গেল। আমি জানি অপশন এ রং,
আমি জানি অপশন এতে গেলে আমার বিজনেস লস হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি, স্টিল আমি অপশন এ চুজ করব, কারণ গণভোটে আপনার হচ্ছে অপশন এ জয়যুক্ত হয়েছে। এটা হচ্ছে আমার গণতান্ত্রিক। গণতান্ত্রিক আর পিতৃসুলভের পার্থক্যটা একটু বলি। পিতৃসুলভে কি হয়, আমি আপনাদের সবার কথা শুনলাম, ঠিক আছে, আপনাদের কথা মূল্যায়নও দিলাম, আপনাদের সব কিছু সুবিধা অসুবিধাও শুনলাম, কিন্তু আমি অ্যাজ এ লিডার চুজ করলাম 30%। তার মানে সব শুনছি, সবার মতামত নিছি, স্টিল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে, মতামতের হাতে না। আমি এখন আপনাদের সবাইকে কনভিন্স করব যে কেন আমার এইটা চুজ করা উচিত না, কেন আমার 30% চুজ করা উচিত। এইটাকে বলা হয় পিতৃসুলভ। যে বাবারা কি করে, যে আপনি চিপস চকলেট বিস্কুট এগুলো চাইতেই থাকেন, তখন আপনাকে বুঝায় এটা ভালো না, এটা খাওয়া যাবে না, তোমার দাঁতে পোকা হবে, এটা খেলে তোমার পেট ব্যথা করবে। বাবা কিন্তু নিজের কথাটাই রাখে, তোমাকে মোটিভেট করে, তোমাকে ম্যানিপুলেট করে নিজের কথা, নিজের ডিসিশনের সাথে একমত করার জন্য। কোনটি সম্পর্ক ভিত্তিক নেতৃত্ব? গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে সম্পর্ক ভিত্তিক, কারণ সবচেয়ে বেশি সম্পর্ক বা সবচেয়ে বেশি মতামত যেখানে আসে। কোন ধরনের নেতৃত্ব শ্রমিক কর্মীরা পছন্দ করে? গণতান্ত্রিক নেতৃত্ব। কোন নেতৃত্বে কর্মীদের মতামত প্রকাশের সুযোগ রয়েছে? গণতান্ত্রিক। মিসেস মহিমা চৌধুরী একটি প্রতিষ্ঠানের সিইও হিসেবে কর্মরত, তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের মতামত পরামর্শ গ্রহণ করে থাকেন। গণতান্ত্রিক। এরূপ নেতৃত্বে নেতা সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত রাখে না, কর্মীদের মাঝে উৎসাহের সৃষ্টি করে, সিদ্ধান্ত গ্রহণে অধস্তনদের সম্পর্ক সম্পৃক্ত করা হয়। তার মানে কুক্ষিগত কিন্তু রাখে না, বাকি দুইটা রাখে। তারপর আসে অধ্যায় 7। এইটা এমন একটা চ্যাপ্টার, যেই চ্যাপ্টার থেকে আপনাদের এইচএসসি বলেন, ভর্তি পরীক্ষা বলেন, এমনকি ভর্তি পরীক্ষার পরে আপনারা যখন বিবিএ লাইফে পড়াশোনা করবেন, এই চ্যাপ্টার নিয়ে এক একটা বড় বড় কোর্স আছে। সো এই চ্যাপ্টারে যতগুলো মতবাদ আছে, সেই মতবাদ অর্থাৎ থিওরি, সেটা হার্জবার্গের থিওরি হোক, দ্বিউপাদান তত্ত্ব, তারপরে হেনরি ফেউলের থিওরি হোক, যে থিওরিগুলো আছে, আব্রাহাম মাসলোর যে থিওরি আছে, জেড থিওরি আছে, সবগুলা ভালো মতো পড়বেন, যে কোনো জায়গা থেকে আপনার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তারপরে যে মোটিভেশন শব্দটি নিচের কোন শব্দ থেকে এসেছে? মুভিয়ার থেকে আমার মোটিভেশন এসেছে। নির্ধারিত লক্ষ্য অর্জনে মানুষকে প্রভাবিত করার প্রক্রিয়াকে বলা হয় প্রেরণা। তার মানে লক্ষ্য অর্জনের জন্য তাকে আমি মোটিভেট করতেছি, ঠিক আছে। পণ্য মূল্য বৃদ্ধির কারণে ফয়সাল টেক্সটাইলের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। অসন্তোষ নিরসনে কোন বিষয়ে বেশ নজর দিতে হবে? প্রেরণা। যেহেতু তাকে কিন্তু কোনোভাবেই আমি পণ্য মূল্য কমাতে পারবো না, এটা কিন্তু আমার হাতে নাই, ইনফ্লেশন কিন্তু আমার হাতে নাই, কিন্তু আমি তাকে মোটিভেট করতে পারি যে তুমি কাজ করো, ভালো মতো কাজ করলে আমি তোমার বেতন বাড়াই দিব। সো তোমরা আগেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না। ব্যক্তির আচরণের চালিকা শক্তি হচ্ছে প্রেরণা। আমি যখন দেখবেন আপনাকে অনেক মোটিভেশন দিচ্ছি, একদম জ্ঞানী কথা বলে একদম ভরে ফেলছি, তখন আপনাদের শুনলে মনে হবে ইয়েস আজকেই পড়তে বসবো, আজকে 20 ঘন্টা পড়ে একদম উল্টায় ফেলবো। এই যে ব্যবহার বা আচরণে এটার একটা প্রভাব পড়ে। প্রেরণার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদানটি হচ্ছে আমার উদ্দীপক। আপনার জন্য যেই জিনিসটার মোটিভেশন কাজ করে, আমার জন্য সেই জিনিসটা মোটিভেশন কাজ নাও করতে পারে। আপনাকে ধরেন বলা হলো যে আপনি এই 100 টাকা নেন, এই 100 টাকা নিয়ে গিয়ে বাজার থেকে বাজার করে নিয়ে আসেন। তো আপনি কি করলেন? 80 টাকা দিয়ে বাজার করলেন, বাকি 20 টাকা আপনার পকেটে, ঠিক আছে। আপনি ওই 20 টাকা পাওয়ার জন্য আপনি কষ্ট করে গিয়ে 80 টাকা দিয়ে বাজার করলেন। আবার আমাকে এই কাজটা যদি কেউ করতে বলতো যে 100 টাকা, আমি বলতাম যে নিজে গিয়ে রিক্সা দিয়ে করে নিয়ে আসো, ওই 20 টাকা আমার লাগবে না। মানে 20 টাকা হচ্ছে গিফট, যে তুমি বাজার করলে এই টাকাটা তোমার। আমি বলবো যে আমার লাগবে না, আমি বাসায় এসির মধ্যে আরামে ঘুমাবো, এটা আমার জন্য শান্তি। সো এক একজনের জন্য উদ্দীপক বা মোটিভেটর বলা হয় এটাকে, এটা কিন্তু এক এক ধরনের হয়। প্রেরণা ব্যক্তির কোনটির সাথে জড়িত? অভাব, আবেগ, তাড়না। কোন বিষয়গুলো একজন ব্যক্তির প্রেরণার সাথে সম্পৃক্ত? অভাব, আবেগ, তাড়না। দেখছেন, এটা কিন্তু নটরডেম কলেজেও আসছে। সো এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। প্রেরণার সাধারণ সমীকরণ নিচের কোনটি? আসি। এম মোটিভেশন, এ অ্যাবিলিটি, কে নলেজ। অর্থাৎ আপনি যতটুকু জানেন
প্লাস আপনার যতটুকু কাজ করার ক্ষমতা, এইটাকে অনেক বেশি বাড়ানো যাবে যদি আপনাকে মোটিভেশন দেওয়া হয়। এইটাকে বলা হয় প্রেষণার সাধারণ সমীকরণ। প্রেষণার ফলে কর্মীদের নিচের কোনটি প্রভাবিত হয়? আচরণ। প্রেষণার ফলাফল হলো উচ্চ কার্য সন্তুষ্টি, উচ্চ মনোবল, ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি কিন্তু কোনোভাবে হয় না, মুখের কথা দিয়ে মানুষকে একদম মোটিভেটেড করে ফেলা যায়। মিস্টার ওয়াই তার কারখানার বয়লার রুমের পাশের রুমে কর্মীদের কাজের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা করেন, ফলে কর্মীরা খুশি হন। তার মানে তাকে কোন ধরনের প্রেষণা দিয়েছে? সুষ্ঠু কর্মপরিবেশ, যাতে তারা আরামে কাজ করতে পারে। প্রেষণাদানের আর্থিক উপায় কোনটি? আমরা বইয়ে আর্থিক অনার্থিক প্রেষণাদানের উপায় এক্স তত্ত্ব ওয়াই তত্ত্ব ভালো মতো পড়বো, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। একটা থিওরি হচ্ছে বেতন। সাপোজ বেতন যদি আমাকে দেওয়া হয়, সেখানে আমার মোটিভেটেড হওয়ার কিছু নাই, কারণ বেতন আমার অধিকার। বেতন না দিলে আমি তখন ডিসঅ্যাপয়েন্টেড হব যে আমার বেতন লেটে আসতেছে অথবা আমার বেতন আসে নাই। তার অপোজিটে যাই, আমাকে বোনাস দিছে কারণ আমার পারফরমেন্স অনেক ভালো, সো তখন আমি অনেক মোটিভেটেড হচ্ছি। কিন্তু ওই বোনাসটা না দিলে যে আমি ডিসঅ্যাপয়েন্টেড হব এরকম কিন্তু না, ওই বোনাসটা আমার পাওয়ার কথা না, কিন্তু আমার পারফরমেন্স ভালো দেখে আমাকে ওই বোনাসটা দেওয়া হচ্ছে। দুইটা কিন্তু অপোজিট। সো প্রেষণাদানের আর্থিক উপায় হচ্ছে আমার পদোন্নতি, কারণ পদোন্নতি যখন হয় স্যালারিও কিন্তু বেড়ে যায়, তো এইটাকে বলা হয় আর্থিক উপায়। প্রত্যাশা গার্মেন্টস গাজীপুরে অবস্থিত। দূরবর্তী স্থান থেকে প্রতিষ্ঠানটিতে প্রতিদিন কর্মীরা কাজ করতে আসে। ন্যায্য বেতন পেলেও ভাড়া বাবদ প্রতি মাসে তাদের বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। দূরবর্তী কর্মীদের প্রেষণাদানে প্রযোজ্য হবে বাসস্থান সুবিধা, পরিবহন সুবিধা, বোনাস সুবিধা। বোনাসের এখানে কাহিনী আসতেছে না, যেহেতু তার যাওয়া আসা বাবদ টাকা খরচ হচ্ছে, হয় তাকে জায়গা দিতে হবে থাকার, অথবা তাকে পরিবহনের সুবিধা দিতে হবে। অর্থ ব্যয় ব্যতীত নিচের কোন উপাদানটি দিয়ে কর্মীদের প্রেষণা দেওয়া যায়? প্রশংসা, তাদের মোটিভেট করা, তাদের কমপ্লিমেন্ট দেওয়া যে আপনি এত দূর থেকে এসে কাজ করতেছেন, এটা আমাদের জন্য আমরা অনেক লাকি যে আমরা এমন এমপ্লয় পাইছি আমাদের। কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত? স্বীকৃতি, মানে কাউকে কোনো ধরনের অ্যাকনলেজমেন্ট করা। অনার্থিক প্রেষণা কোনটি? বিনোদন সুবিধা। এক্স লিমিটেড একটি গাড়ি তৈরির প্রতিষ্ঠান, এখানে মেডিকেল সেন্টার আছে, নিয়মিত পদোন্নতি দেওয়া হয়, উন্নত প্রযুক্তি ব্যবহারের জন্য ভালো মানের নতুন মেশিন স্থাপন করা হয়, কিন্তু তার জন্য সহায়ক কার্যক্রম গ্রহণ করা হয় না। এতে কর্মীদের প্রতিষ্ঠান ত্যাগের প্রবণতা দেখা যাচ্ছে। এক্স লিমিটেডের কর্মীদের মধ্যে কোন ধরনের প্রেষণার অভাব লক্ষ্য করা যায়? প্রশিক্ষণের সুবিধা, কারণ নতুন মেশিন এনে দিলেই যে বিজনেস একদম তরতর করে উপরে বেড়ে যাবে তা কিন্তু না, সেটা চালানো প্রপারলি কিন্তু আমার জানতে হবে। নিচের কোনটি আর্থিক প্রেষণার উপাদান? বোনাস, টাকা পয়সা। সুনামগঞ্জের জনাব আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। জনাব আহমেদের ব্যবসার উন্নতি কী ধরনের প্রেষণার কাজ করছে? আর্থিক কাজও করছে, অনার্থিক কাজও করছে। কারণ হচ্ছে কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ সুবিধা, কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ সুবিধা। আবার দেখেন, এই যে কর্মীদের মতামতের গুরুত্ব দেওয়া, সুযোগ সুবিধা মানে কিন্তু এখানে আর্থিক জিনিসটা আমার চলে আসতেছে। জনাব আহমদ যেসব প্রেষণা প্রদান করেন তা হলো উপযুক্ত পারিশ্রমিক, সঠিক নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ। এর আগেই বলেছি পারিশ্রমিক, বেতন কিন্তু তার জন্য মোটিভেশন না, এটা তার অধিকার। কিন্তু সঠিক নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, অংশগ্রহণ, তখন কিন্তু আপনার যারা অধস্তন থাকে তারা মোটিভেটেড হয়ে যায়। তারপর আসে যোগাযোগ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে আমি রিকমেন্ড করব না অ্যান্সার করতে, কারণ এই চ্যাপ্টারে অনেক খুঁটিনাটি জিনিস আছে যেটা অনেক ডিটেলসে লিখতে হয়। সো আপনি যদি ডিটেলসে লিখতে না পারেন, আপনার এখানে মার্ক কাটার সম্ভাবনা অনেক বেশি, বাট স্টিল চ্যাপ্টারটা অনেক ইজি। সো আপনারা যদি মনে হয় কোনো একটা বড় চ্যাপ্টার স্কিপ করতে চান, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তখন আপনারা এই চ্যাপ্টারটা পড়তে পারেন। ব্যবসা প্রতিষ্ঠানে সুষ্ঠু যোগাযোগের ফলে কি ঘটে? কর্মীদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টি হয়। কমিউনিকেশন, আপনি জীবনে যত কিছু করেন, যে কোনো কিছুতে কমিউনিকেশন ইজ দ্য ইম্পর্ট্যান্ট কি। সো আপনি যে কোনো ভুল করলে জীবনে কমিউনিকেশনের মাধ্যমে সেই জিনিসটা ঠিক করে ফেলতে পারবেন। অন্যের নিকট কার্যকরভাবে নিজের বক্তব্য তুলে ধরাকে বলা হয় যোগাযোগ দক্ষতা, যে আপনি কতটা প্রপারলি নিজের মনের কথাটাকে আরেকজনের সামনে প্রেজেন্ট করতে পারছেন। যোগাযোগ প্রক্রিয়ার প্রথম উপাদান কোনটি? প্রেরক। একজন প্রেরক
সংবাদ পাঠায় প্রাপকের কাছে এনকোডিংয়ের মাধ্যমে। সেই প্রাপক সেই ইনফরমেশনটা নিয়ে ডিকোড করে দেন এইটার আবার অ্যান্সার পাঠায়, ফিডব্যাক পাঠায়, যেটাকে বলা হয় ফলাবর্তন। প্রাপ্ত সংবাদের প্রত্যুত্তর প্রদানকে কি বলা হয়? ফলাবর্তন। মানে হচ্ছে সে রিপ্লাই দিচ্ছে বা ফিডব্যাক দিচ্ছে। নিচের কোনটি কার্যকর যোগাযোগের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? ফলাবর্তন। আপনি যদি কাউকে কোনো একটা ইনফরমেশন দেন, সেই ইনফরমেশনে যদি কোনো ফিডব্যাক বা কোনো রিপ্লাই না পান, আসলে ওই ইনফরমেশনটা সে কি রিসিভ করেছে, সে কি অর্থ বুঝতে পেরেছে, তার কি আদৌ কোনো কাজে এসেছে কিনা, আপনি কিন্তু বুঝতে পারবেন না এই অ্যাঙ্গেল থেকে। যোগাযোগ প্রক্রিয়ার সর্বশেষ উপাদান হচ্ছে ফলাবর্তন। উদ্দীপকের প্রক্রিয়া কোন উপাদানটি বসবে? প্রেরক একটা সংবাদ প্রাপককে পাঠাচ্ছে, তার মানে সংবাদ। দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগের পার্থক্য কি? দ্বিমুখী যোগাযোগ, আমরা ফোনে কথা বলি, আমরা মেসেঞ্জারে চ্যাট করি, এটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ হচ্ছে এই যে আমি এখন আপনাদেরকে ক্লাস করাচ্ছি, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে ডিরেক্ট কোনো কমিউনিকেশন করতে পারছি না। পরবর্তী যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তখন আপনারা সেখানে কমেন্ট করতে পারবেন। তার মানে দ্বিমুখী যোগাযোগের সাথে একমুখী যোগাযোগের পার্থক্য হচ্ছে ফলাবর্তন বা ফিডব্যাক। যোগাযোগ প্রক্রিয়ায় প্রাপক কর্তৃক তথ্য গ্রহণ করে সাজানো। একটু দেখেন, লাইনটা বুঝেন। যোগাযোগ প্রক্রিয়ায় প্রেরক ইনফরমেশন পাঠাইছে প্রাপকের কাছে, তথ্য গ্রহণ করে সাজানো। ও যখন ইনফরমেশনটা পাইছে তখন সেই তথ্যটা একটা কোডিংয়ের মাধ্যমে ছিল, যে সেটা নিজের মধ্যে এনকোডিং করছে। এনকোডিং করে যখন সে রিপ্লাই পাঠাবে তখন সে ডিকোডিং করবে। তার মানে যখন সে রিসিভ করে ইনফরমেশনগুলো সাজাচ্ছে সেটাকে বলা হচ্ছে এনকোডিং। ফেসবুক কোন ধরনের যোগাযোগ? গণ, মাস পিপল, এটাকে বলা হয় মাস পিপল কমিউনিকেশন। যমুনা গ্রুপের বিক্রয় ব্যবস্থাপক উৎপাদন ব্যবস্থাপককে ডিসেম্বর মাসে কি পরিমাণ পণ্য লাগবে তার বিবরণ দিলেন। উৎপাদন ব্যবস্থাপক, দেখেন বিক্রয় ব্যবস্থাপক উৎপাদন ব্যবস্থাপক দুইজনই ব্যবস্থাপক। সো যোগাযোগটা কিন্তু সমান্তরাল ক্ষেত্রে হচ্ছে, কারণ হয়তোবা তারা আলাদা ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু তারা প্রত্যেকেই ম্যানেজার, যে যেই ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের ম্যানেজার। যমুনা গ্রুপের উক্ত যোগাযোগের ফলে বৃদ্ধি পাবে বিক্রয়ের পরিমাণ, পারস্পরিক সহযোগিতা, শ্রমিক কর্মী সম্পর্ক। শ্রমিক কর্মী, এখানে কিন্তু শ্রমিক কর্মী সম্পর্ক হয় নাই, এখানে কিন্তু সেম লেভেলে সম্পর্কটা হয়েছে। সো এইটা আমার আসবে না। এই যে যেমন দেখেন জিএম জিএম জিএম, এজিএম এজিএম এজিএম, এটা সমান্তরাল, ঠিক আছে। উদ্দীপকে উৎপাদন বিভাগের জিএম এর লিমিটেডের ক্রয় বিভাগের জিএম এর সাথে উৎপাদন বিভাগের জিএম এর যে যোগাযোগটা হচ্ছে সেটা হচ্ছে আমার সমান্তরাল। তারপরে আসি সমস্যা সমাধানের জন্য সমন্বয়ের ক্ষেত্রে এমডি মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। সমস্যা সমাধানের জন্য লিমিটেডের এমডি এর করণীয় হচ্ছে মোবাইলের ব্যবহার, টেলিকনফারেন্সের ব্যবহার, মেইলের ব্যবহার, সব মাধ্যমে কিন্তু আমার যোগাযোগগুলো করা যায়। জনাব মিজান এবিসি ফ্যাশন লিমিটেডের একজন বিপণন ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার, একটা ডিপার্টমেন্টের ম্যানেজার। অন্যদিকে মিস্টার রবিন আহমেদ একই প্রতিষ্ঠানের সহকারী উৎপাদন ব্যবস্থাপক, তার মানে সে প্রোডাকশন ডিপার্টমেন্টের এজিএম। দেখেন ম্যানেজার আর এটা এজিএম। সো এই ম্যানেজারের সাথে যখন এই এজিএম এর যোগাযোগ হচ্ছে তার মানে একটা কৌণিক যোগাযোগ হচ্ছে, সমান্তরাল যোগাযোগ কিন্তু আমার হচ্ছে না। মিস্টার করিম এক্স ফার্মে বিক্রয় ব্যবস্থাপক, তার বিভাগে একজন সহকারী বিক্রয় ব্যবস্থাপক ও 5 জন বিক্রয় কর্মী নিয়োগ দেওয়ার জন্য তিনি মহাব্যবস্থাপকের নিকট। দেখেন বিক্রয় কর্মী নিয়োগ দেওয়ার জন্য একজন ব্যবস্থাপক মহাব্যবস্থাপকের নিকট একটি চাহিদাপত্র দেন, তার মানে নিচের জুনিয়র উপরের বসকে একটা চিঠি পাঠাচ্ছে। উলম্ব মানে এটা আপওয়ার্ড, উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমার যোগাযোগটা উলম্ব। মিস্টার করিম এক্স ফার্মে বিক্রয় ব্যবস্থাপক, তার বিভাগে সেম উদ্দীপকে কর্মী ব্যবস্থাপককে যা করতে হবে তা হলো রিকুইজিশন সংগ্রহ করতে হবে, আবেদনপত্র আহ্বান করতে হবে, কর্মী নির্বাচন করতে হবে। রিকুইজিশন সংগ্রহ করতে হবে না। রিকুইজিশন সংগ্রহ করা মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে কতজন কর্মী প্রয়োজন সেটা খুঁজে বের করা। এখানে কিন্তু অলরেডি
কতজন কর্মী প্রয়োজন এখানে বলা আছে, সো আমার রিকুইজিশন সংগ্রহের কথা কিন্তু এখানে প্রয়োজনই নাই। আমার অপশন 2 and 3 হবে অ্যান্সার। নিচের কোনটি শাব্দিক যোগাযোগ? শব্দের মাধ্যমে ওয়ার্ডস ইউজ করে যেটা হয় চিঠি। মৌখিক যোগাযোগের ক্ষেত্র হচ্ছে আলোচনা, টেলিফোন, সাক্ষাৎকার, তিনটাই। কলেজের ঘন্টা বাজানো কোন ধরনের শব্দ? আমার শব্দ বহির্ভূত, কারণ আমি এখানে কোনো ওয়ার্ডস ইউজ করতেছি না। তারপর আসে আমার সমন্বয় সাধন। অনেকে সংগঠন আর সমন্বয় সাধনের মধ্যে একটু কনফিউজড হয়ে যায়। সংগঠনের ক্ষেত্রে আমার মেইন কাজ হচ্ছে কানেকশনস ক্রিয়েট করা, আর সমন্বয় সাধনের ক্ষেত্রে আমার মেইন কাজ হচ্ছে ব্যালেন্স করা। প্রত্যেকের কাজ তাদের রিসোর্স অনুযায়ী, তাদের প্রেশার অনুযায়ী ব্যালেন্স করা হচ্ছে আমার সমন্বয় সাধন করা। বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির মধ্যে সেতু বন্ধন স্থাপন করাকে কি বলা হয়? সমন্বয় সাধন। দেখেন, বিভাগ, উপবিভাগ, ব্যক্তি সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করতেছে একটা কানেকশনের মাধ্যমে। কারণ বিভাগ তো উপরে, শুধু যে বিভাগগুলো কাজ করবে তা কিন্তু না, উপবিভাগও এখানে কাজ করবে, ব্যক্তি এখানে কাজ করবে। সো সবার মধ্যে একটা ব্যালেন্সিং ক্রিয়েট করা হচ্ছে আমার সমন্বয় সাধন। সমন্বয়ের মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য হচ্ছে দলীয় প্রচেষ্টা সংহতকরণ। সবাইকে যে কাজগুলো ভাগ করে দেওয়া হয়েছিল সংগঠিতকরণে, সেগুলো ঠিকমতো হচ্ছে কিনা, এটা সমন্বয়ের কাজ। জনাব আব্দুর রহিম সর্বমুখী লিমিটেডের প্রধান নির্বাহী, তার প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ মানের প্রতি গুরুত্ব না দিয়ে প্রয়োজনীয় উপকরণ ক্রয় করছে। উৎপাদন বিভাগ পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদন করে, কিন্তু বিক্রয় বিভাগ প্রত্যাশিত পরিমাণে বিক্রয় করতে না পারায় অর্থ বিভাগে আর্থিক সংকট দেখা দেয়। তার মানে একটা বিভাগ ঠিকমতো কাজ করলেও অন্য বিভাগগুলো ঠিকমতো কাজ করতে পারছে না, এবং এই কারণে পুরো প্রতিষ্ঠানটাই কিন্তু লসের মুখে পড়ছে। সো এখানে আমার সমন্বয়ের একটা গ্যাপ দেখা যাচ্ছে। উদ্দীপকে বর্ণিত অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটির করণীয় কি? বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ করা, উৎপাদন বন্ধ রেখে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানো, সমন্বিত লক্ষ্য নির্ধারণ করা। সো এখানে উৎপাদন বন্ধ রেখে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানো কিন্তু কোনো অপশন হতে পারে না, কারণ আপনার হুট করে কখন ডিমান্ড চলে আসবে আপনি এটা নিজেও জানেন না। সো উৎপাদন বন্ধ রাখা, উৎপাদন কমানো যায়, কিন্তু উৎপাদন বন্ধ রাখা ক্যান বি এ স্পেসিফিক সলিউশন। সো এখানে আপনি যেটা করতে পারেন, যোগাযোগের মাধ্যমে কতটুকু রেগুলার বেসিসে আপনি উৎপাদন করছেন সেই জিনিসটা আপনি ফিক্স করতে পারেন, হয়তোবা সেটা একটু কমিয়ে আনতে পারেন, কিন্তু একবারে বন্ধ করা কোনো সলিউশনের মধ্যে পড়ে না। রোদেশী প্রতিষ্ঠানে ক্রয় বিভাগ প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করলেও উৎপাদন বিভাগ তা যথার্থ ব্যবহারে পিছিয়ে পড়েছে, ফলে উদ্দেশ্য অর্জন ব্যাহত হওয়ায় আশঙ্কা দেখা দিচ্ছে। তার মানে সমন্বয়ের ক্ষেত্রে একটা অদক্ষতা দেখা দিচ্ছে। ক্রয় বিভাগ প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় করছে, কিন্তু উৎপাদন বিভাগ সেটাকে কাজে লাগাতে পারে নাই, তার মানে দুইজনের মধ্যে একটা সিঙ্ক হয় নাই। সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানে প্রথমত কোন ধরনের সমস্যা দেখা দেয়? প্রথমত বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কারণ একজন কাজ করে আরেকজন কাজ করতে পারে না। সমন্বয় সাধনের প্রধান উদ্দেশ্য কি? ঐক্য স্থাপন করা, সবাই ব্যালেন্সড হয়ে একসাথে সেম প্যাটার্নে কাজ করবে। সমন্বয়ের সাথে সম্পৃক্ত হলো যৌথ প্রচেষ্টা, ঐক্য, শৃঙ্খলা। নিচের উপরের তিনটাই সঠিক, সবগুলো আমার সমন্বয়ের ক্ষেত্রে করতে হয়। দলীয় প্রচেষ্টা সংহত করে ব্যবস্থাপনার কোন কাজ? সমন্বয়। কলেজের বনভোজন করতে 5টি সাব কমিটি গঠন করা হয়েছে। উদ্দেশ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার সমন্বয়, যাতে 5টা সাব কমিটি যাদেরকে যে কাজ দেওয়া হয়েছে প্রত্যেকে ব্যালেন্স করে সেই কাজগুলো কমপ্লিট করতে পারে। কোয়ালিটি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় বিভাগ ক্রেতাদের নিকট থেকে 2 লক্ষ ইউনিট পণ্যের অর্ডার সংগ্রহ করলেন, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন বিভাগের 1.5 লক্ষ ইউনিট উৎপাদনের সামর্থ্য রয়েছে। সো দেখেন এখানটা সমন্বয়, ও জানেও না যে উৎপাদন ইউনিট কতটুকু উৎপাদন করতে পারবে, ও না জেনেই একটা অর্ডার দিয়ে ফেলছে। উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ভবিষ্যতে যা হতে পারে তা হলো অপজয় বৃদ্ধি, বিশৃঙ্খলা সৃষ্টি, ভোক্তা অসন্তুষ্টি বৃদ্ধি। কারণ এত যে অর্ডার দিছে, অর্ডার তো মিট করতে পারবে না, সে অর্ডার তো সাপ্লাই দিতে পারবে না। ব্যবস্থাপনার কোন কাজের অভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের মধ্যে ছন্দপতন ঘটে? সমন্বয়। ছন্দ, ব্যালেন্স, এই সমস্ত কথা আসলে আমার সমন্বয়। ব্যবস্থাপনা প্রক্রিয়া নিয়ন্ত্রণের পূর্ববর্তী কাজ সমন্বয় সাধন করা। মিস্টার লিটন তার প্রতিষ্ঠানের সকল বিভাগ ও ব্যক্তির কাজে সমতা রক্ষা করার নির্দেশ দেন। তার মানে সমতা,
সিঙ্ক, যাতে সবাই সমান তালে অগ্রসর হতে পারে, সবাই একটা ব্যালেন্সে থাকতে পারে, এই নীতিটাকে বলা হয় ভারসাম্যের নীতি। বাই দ্য ওয়ে, সমন্বয় চ্যাপ্টারের মধ্যে কতগুলো নীতি আছে, নীতিগুলো ভালো মতো পড়ে যাবেন। কোনটা কোন চ্যাপ্টারে কোন নীতি, কোনটা হেনরি ফিওলের নীতি আর কোনটা সমন্বয় সাধনের নীতি, এই নীতিগুলো ভালো মতো দেখবেন। খনিজ পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান সায়রা কর্পোরেশন 2017 সালে 15,000 বোতল পানি বিক্রয় বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ণয় করেন, কিন্তু বিক্রয় বিভাগ ও ক্রয় বিভাগ উৎপাদন বিভাগকে সময় মতো সহযোগিতা না করায় প্রতিষ্ঠানটি লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। সো যখন তিনজনের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা এক হচ্ছে না, সেখানে আমার উদ্দেশ্যের ঐক্য নীতির অভাব দেখা যাচ্ছে। সবাই একসাথে সিঙ্ক না, সবাই একসাথে একই উদ্দেশ্যের জন্য সেম পেসে কাজ করতেছে না। সমন্বয় নীতি হলো উদ্দেশ্যের ঐক্য, ভারসাম্য, কার্যবিভাগ আমার সমন্বয় নীতির মধ্যে পড়ে না। কোনটি সমন্বয় সাধনের নীতি হিসেবে বিবেচিত? ধারাবাহিকতার নীতি, স্টেপ বাই স্টেপ, কে কোন কাজগুলো করতেছে স্টেপ বাই স্টেপ ফলো করে যাওয়া। সমন্বয় নীতির অন্তর্ভুক্ত নিচের কোনটি? দলীয় সমঝোতা। কোনটি সমন্বয়ের নীতি বহির্ভূত? আমার পরিবর্তনশীলতা নীতি হচ্ছে আমার নীতি বহির্ভূত। এরপর আসে আমার লাস্ট চ্যাপ্টারের ক্ষেত্রে একটা খেয়াল রাখবেন, লাস্ট চ্যাপ্টার থেকে অনেক বেশি ম্যাথ আসে। সেখানে দেখানো হয় যে আপনি প্রথমে কতটুকু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, আপনার কতটুকু অ্যাচিভ হয়েছে, এবং এর মাঝখানে যে গ্যাপ রয়েছে, কতটুকু গ্যাপ রয়েছে, এই গ্যাপটা আপনি নির্ধারণ করতে পারছেন কিনা এবং এটার বিপরীতে আপনি কি স্টেপ নিচ্ছেন, এইটা কিন্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রে আসে। সো বইয়ে যে ম্যাথগুলো আছে খুব সাবধানে ম্যাথগুলো করে যাবেন, যে গাইড বই যদি আপনাদের কাছে থাকে বা টেস্ট পেপার আপনাদের হাতের সামনে থাকে। পরিকল্পনার ভিত্তি কোনটি? নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে আপনার কি আদৌ পরিকল্পনা অ্যাচিভ হয়েছে নাকি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে তো আমরা যে কনফার্ম হয়ে গেলাম এই পরিকল্পনাটা কারেক্ট ছিল, আমরা পরবর্তীতে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করব। যদি না হয়, কেন হয় নাই, কোন জায়গাটা গ্যাপ হচ্ছে, কোন ইস্যুসগুলো হচ্ছে, আমরা প্ল্যান বি প্ল্যান সিতে কি কি রাখতে পারি, এই জিনিসগুলো নিয়ে আবার নতুন করে একটা পরিকল্পনা শুরু হয়। নিচের কোন ব্যবস্থাপকীয় কাজের সাথে আদর্শমান নির্ধারণ জড়িত? নিয়ন্ত্রণের সাথে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার যেসব বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে: সর্বশেষ ধাপ, অবিরাম প্রক্রিয়া, কালান্তিক কাজ মানে হচ্ছে সময়ের শেষে যে কাজটা করা হয়। নিয়ন্ত্রণ প্রত্যেক টাইমে ডেইলি কিন্তু ফলো আপের মাধ্যমে নিয়ন্ত্রণই করা হচ্ছে, যে আমার ডেইলি যে টাস্কটা করার কথা সেই ডেইলি টাস্কটা হয়েছে কিনা, এবং দিন শেষে আমরা এটার হিসাব করি যে সকালে যে প্ল্যানটা করছিলাম সেই প্ল্যান অনুযায়ী আমার দিন শেষে কাজগুলো হয়েছে কিনা। নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কোন কাজ যাচাই করা হয়? পরিকল্পনা যাচাই করা হয়, যে পরিকল্পনা আমার পারফেক্টলি কাজ করছে কিনা। ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটা? নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটা? নিয়ন্ত্রণ একটা অবিরাম প্রক্রিয়া। কালান্তিক কাজ কোনটা? নিয়ন্ত্রণের ভিত্তি কি? পরিকল্পনা। একটি দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটি ভুল সংশোধন করে, আমরা গ্যাপ খুঁজে বের করতে পারি, এটি ঝুঁকি হ্রাস করে, এটি দলীয় ঐক্য নষ্ট করে। দলীয় ঐক্য তো নষ্ট করে না, কারণ আমরা যদি ভুল খুঁজে বের করতে পারি, বরঞ্চ আমরা সাথে সাথে এটাকে শুধরাই নিয়ে নতুন প্ল্যান করে আমরা সাকসেসফুল হতে পারি, তখন দলীয় কাজগুলো আরও বেশি স্ট্রং হয়ে যায়। সময় সমীক্ষা মূলত কি বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়? উৎপাদনশীলতা। সময় সমীক্ষা মানে আপনি 12 মাস বা 1 বছরে 12,000 কলম উৎপাদন করবেন, তার মানে 12 মাস সমান 12,000, 1 মাস সমান 1,000। এখন আপনি কি আদৌ 1 মাসে 1,000 প্রোডাক্ট উৎপাদন করতে পারেন কিনা, এই যে সময়ের যে ক্যালকুলেশনসটা, এই ক্যালকুলেশনসটা হচ্ছে গিয়ে আপনার করা হয় যাতে আপনার প্রোডাকশন বৃদ্ধি পায়, যে আপনি কোন টাইমটায় কতটুকু প্রোডাকশন করতে পারতেছেন। একটি দক্ষ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা সাহায্য করে সাংগঠনিক উদ্দেশ্য পূরণ, কর্মচারীদের মনোবল বৃদ্ধি, যথার্থতার বিচারে মানদণ্ড নির্ধারণ করা, তিনটাই। পরিকল্পনা সংশোধনে সহায়তা করে নিয়ন্ত্রণ। কাজের ছন্দপতন রোধ করতে পারে নিয়ন্ত্রণ। কেন? আপনি একটা কাজ করতেছেন, কাজের পারফরম্যান্স প্রথমে এরকম ছিল, তারপর একটু কমতে একদম নিচে চলে গেছে। কেন নিচে চলে গেছে?
এইটাকে বের করা হচ্ছে গিয়ে আমার নিয়ন্ত্রণের মাধ্যমেই সম্ভব, এবং তখনই কিন্তু কেন আমার কাজের ছন্দটা আস্তে আস্তে নিচে নামতেছে এটা বের করা যায়। কোনটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বহির্ভূত অথবা নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বহির্ভূত কাজ হচ্ছে আমার উত্তম বিকল্প গ্রহণ। উত্তম বিকল্প গ্রহণ কিন্তু আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে করা হয়। ব্যবস্থাপনার কোন কাজের জন্য আদর্শমান প্রচেষ্টা করতে হয়? নিয়ন্ত্রণের ক্ষেত্রে। নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য কোন নীতিটি প্রয়োজন? সেটা হচ্ছে সরলতার নীতি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমার কিভাবে নিয়ন্ত্রণটা করা পসিবল। আমি যদি অনেক বেশি জটিল প্রসেসের মধ্যে যাই তখন কিন্তু আমার দেখা যাবে ডেইলি ফলো আপ করা আমার জন্য অনেক হ্যাসেল হয়ে যাচ্ছে এবং কাজে ভুল হচ্ছে। পূর্ব নির্ধারিত নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার জন্য কোন নীতি প্রয়োজন? নমনীয়তার নীতি প্রয়োজন, যাতে আমরা ফ্লেক্সিবলি এই জিনিসটাকে চেঞ্জ করতে পারি। শিক্ষা পোশাক কারখানা সুপারভাইজারদের যোগ্যতা অনুযায়ী কাজের দায়িত্ব না দেওয়ায় কাজের সময় ও উৎপাদন বেড়ে যায়। শিক্ষা পোশাক কারখানার উৎপাদন কাজে নিয়ন্ত্রণের কোন নীতি অনুসরণ করা হয়নি? দক্ষতার নীতি। কারণ যোগ্যতা অনুযায়ী কাজের দায়িত্ব দেওয়া হয় নাই, তাকে বোঝানো হয় নাই যে কার কতটুকু ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি আছে। জনাব সাজেদ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উচ্চস্তরের কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের মাসিক ব্যয় মাসের প্রথমে নির্ধারণ করেন, তবে অবস্থার প্রেক্ষিতে কখনো কখনো তা কমানো বাড়ানো হয়। যেহেতু চেঞ্জ করা হয় তার মানে নমনীয়তার নীতি। নিয়ন্ত্রণের পদক্ষেপ কয়টি? 5টি, এবং এই 5টা পদক্ষেপ অবশ্যই ভালোভাবে পড়ে যাবেন। এই ছিল আপনাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের 200টা এমসিকিউ। আপনাদের যে সাজেশন পিডিএফ দেওয়া আছে সেখানেও আরও অনেকগুলো এমসিকিউ আছে। সবগুলো এমসিকিউ যে টপিকগুলো যে একদম বেশি স্টার করে দেয় সেগুলো ভালো মতো পড়ে যাবেন। আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। সবাইকে শুভকামনা।